না অত ধৈর্য নেই কারণ ওই যে শুনি যা বলেছে বলে সত্য বলেছি হ্যাঁ মানে আগেই তুমি অত দূরের গল্প ভেবো না। ক বছর কদিন এবারে ওরা এখন ডজন খানিক হয়ে গেছে। ঠিক আছে যাই হোক পেজ নাম্বারটা বলো। আমার একটা বন্ধু তো হাফ সেঞ্চুরি করে ফেললো, সে ছোটবেলা থেকে শুরু করেছে। আমি থাকতে থাকতে 30টার কাছাকাছি। ও চরম ক্ষমতা, মানে ও এতটা ফেমাস ছিল। উচ্চ মাধ্যমিকের পর আমরা বাসে কৃষ্ণনগর থেকে শান্তিপুর যেতাম, সরি কলেজে উঠার পর, ঠিক আছে, বাসের মধ্যে গল্প করছে মহিলাগণ, আর ওই হাতে বড় বড় ফোন ছিল, ফোনের ছবি মানুষের। ট্রেনে করে যেতাম রানাঘাট থেকে যদি কোথায় কৃষ্ণনগর যেতাম, ওখানে কম্পার্টমেন্টে উঠেছি বাই চান্স। এরকম বিখ্যাত ছেলেও। অত ক্ষমতা নেই, ওর ক্ষমতা ছিল ভাই সারাদিন না গো। আচ্ছা এরপরে 70 পদে কত রয়েছিলাম? আচ্ছা 16 থেকে হবে। কোষে দেখি 5.7, পেজ নাম্বার 70, ক্লাস 9, আজকে 2 তারিখ। আচ্ছা 16 থেকে, তাই তো? আদিত্য 16 কোশ্চেনটা পড়ো তাহলে। কে হয়েছে গড়াই পড়ো তো, বাকিটা কোশ্চেন বলো সবাই। সহজ অঙ্ক। দেখো 2 অঙ্কের সংখ্যা বলেছে মানে খাতার রাফে চলে আসবে একক আর দশক। আমরা এককে ধরবো x, দশকে ধরবো y। তাহলে সংখ্যাটার অ্যাকচুয়াল মান, আসল মান কত, y এর মান কত, y গুণ 10 স্থানীয় মান হিসেবে করতে হবে, তাহলে 10y। আর x এর আসল মান কত, x এককে তাহলে x গুণ 1, তাহলে x, তাহলে xy এর আসল মান কত হলো 10y প্লাস x, তাই তো? 2 অঙ্কের সংখ্যাটা তাহলে হিসাব মতো এটা হবে, তাই না? তাহলে আমরা লিখবো ধরি সংখ্যাটির, হ্যাঁ দেখতে পাচ্ছ না কেন? এতদিন বলছিল না, হঠাৎ করে আলু বলবো তাহলে কি বলছি, একটু মাথাটা ঘুরিয়ে দেখো, দেখতে পাবো। ধরি সংখ্যাটির, আচ্ছা ধরি সংখ্যাটির এককে x এবং দশকে y আছে।
কোশ্চেনে বলেছে একটি দুই অঙ্কের সংখ্যা লিখবো যার অঙ্ক দুটির সমষ্টি। দুই অঙ্কের সংখ্যা তো দুটো অঙ্কই থাকে, একটা অঙ্ক দুটো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা তাহলে ওয়াই ওদের সংখ্যাটির মান হবে কত হবে 10y + x। আচ্ছা এরপরে কি বলেছে, এবার শর্ত, প্রথম শর্ত, তাহলে প্রথম শর্তে কি বলা আছে, বলেছে অঙ্ক দুটির সমষ্টি 14। তাহলে বলো তো পরীক্ষা অঙ্ক দুটো কি কি ছিল, x আর y, তাহলে x আর y এর যোগফল কত হবে 14। সুন্দর সাজানো আছে ডটের দিয়ে, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত, অবশ্যই দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে কি বলেছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। আচ্ছা ভালো কথা বলতে, কোশ্চেনে কি বলেছে, বলেছে যে সংখ্যা থেকে 29 বিয়োগ করলে, তাহলে আমাদের সংখ্যাটা কত, এইটা 10y + x, তার থেকে যদি আমি 29 বিয়োগ করে দিই তাহলে কি হবে, অঙ্ক দুটি সমান হবে। হ্যাঁ এই লাইনে গভীরতা তো আমি বুঝতে পারছি না, অঙ্ক দুটি সমান, না এটা হ্যাঁ এটা ভেবে দেখি দাঁড়াও, বলছে অঙ্ক ভুল না, এইটুকু ঠিকই আছে। আমার মনে হয় যে অঙ্ক দুটি তো লিখেছে, অঙ্ক দুটি সমান করবো কি করে, এই লাইনে শর্ত তো বানাতে হবে আমাকে। আচ্ছা সংখ্যা থেকে যদি 29 বাদ দিয়ে দিলাম, ও আচ্ছা সরি বুঝতে পেরেছি, অঙ্ক দুটো সমান হবে মানে কি, এক্স এর যা মান হবে ওয়াই এর তাই মান হবে, এক্স এর যা মান হবে ওয়াই এর মানও তাই হবে, ঠিক আছে। আগে থেকে চিল্লামিল্লি করে কোনো লাভ হবে না, একটু ভেবে নে দাঁড়াও। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে, তাহলে সংখ্যা ছিল এইটা, এর থেকে 29 বাদ দিলাম, অঙ্ক দুটি সমান হবে। আচ্ছা এটা ছেড়ে দাও, এইটুকু কাছে থাক, এরপরে অঙ্ক দুটি সমান হবে, এর মান অর্থ বোঝা যাচ্ছে না, এই অঙ্কে কোনো ভুল নেই, আপাতত এই অঙ্কে কোনো ভুল নেই, ছেড়ে ঠিক আছে। তাহলে কেটে দাও, আর কি করবে, এক লাইনে মায়া ত্যাগ করতে হবে, এমনি এটা কেটে দাও। হ্যাঁ বলো, ওটা যদি বুঝতে পারতাম তাহলে তো অঙ্কই হয়ে যেত। আচ্ছা কাটাকুটি না করে আমার খাতাটা নিয়ে, যদি করা থাকে আমার করার নেই, 11 বন্ধ করা আছে। বেশি সময় নষ্ট করবো না, খাতাটাই থাকে তাহলে এবার দেখবো। খুবই খারাপ দিচ্ছি, এখানে কি আছে, ওখানে কিন্তু খাতা নেই। আচ্ছা খাতা পাওয়া যাচ্ছে না, আচ্ছা আজ তো খাতা দিয়েছিলেন আমাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আছে আমার ঘরের মধ্যে কোথাও আছে, বুঝতে হবে।
হ্যাঁ বলো, ঢুকে রেখেছো, কেটে তো আর কি হবে। আচ্ছা 16 পরে কোনটা ছিল বলো? 17, 17 পরে কোনটা ছিল? 19, তাই না? 20 ছিল। আছে 17টা। রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের একই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করি। আচ্ছা, এটা হচ্ছে আপেক্ষিক গতির মধ্যে হিসাব। মানে মনে করো স্রোত এই দিকে যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে, মনে করো যদি যদি জল স্থির থাকে, মনে করো জল স্থির আছে, তাহলে নৌকা ধরো এক্স কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তার মানে কি নৌকা এক্স কিলোমিটার গতিবেগেই যাবে। হয়েছে। এবার মনে করো জল যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে নৌকার গতি এক্স কিলোমিটার, এর মানে কি স্রোতটা যত গতিবেগে যাচ্ছে তার সঙ্গে নৌকার গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে। মনে করো স্রোত ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, তাহলে আর নৌকাটাও স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের দিকেই যাচ্ছে, তাহলে নৌকার গতিবেগ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে হবে কি, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে নৌকার গতিবেগ এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় ক্ষেত্র, মনে করো স্রোত যাচ্ছে এদিকে আর নৌকা যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে কি হবে? স্রোতের গতি নৌকার গতিকে বাধা দেবে, তাহলে হবে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে লিখো ধরি, কি বলবা? নাও করতে পারো, আমি করে নি তাহলে প্রথমে। দেখো ধরি স্রোতের না নৌকার গতিবেগ ইকুয়াল টু এক্স। আচ্ছা এখানে মাইল বলেছে না কিমি বলেছে? মাইল বলেছে। এক্স মাইল পার ঘন্টা, ধরি নৌকার গতিবেগ এক্স মাইল পার ঘন্টা, এবং গতিবেগই বার করতে হবে, এবং স্রোতের গতি ওয়াই মাইল পার ঘন্টা। প্রথম শর্ত না, অতএব স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে, আচ্ছা স্রোতের অনুকূলে মানে স্রোতের স্রোতের দিকে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, স্রোতের অনুকূলে কোথায় গো? দীর্ঘ হবে। আচ্ছা তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতি ইকুয়াল টু, তাহলে কত হবে? নৌকার গতি প্লাস স্রোতের গতি। আচ্ছা, এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতি, বলো স্রোতের প্রতিকূলে নৌকার গতি বেশি হবে না কম হবে? কম হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা। হয়ে গেল। এবার শর্তে কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে? বলেছে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে। আচ্ছা তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে জলাশয় বা যে নদী তিনি পার করছিলেন সেই নদীটার এপার থেকে ওপারের দৈর্ঘ্য কত? 30 মাইল। 30 মাইল। আচ্ছা এটা সোজা হতে পারে। এবার 30, ব্যাপারটা হচ্ছে স্রোতের মধ্যে ওটা 30 মাইলই গেছে, সে সোজা যাক বেঁকা যাক যেদি খুশি যাই যাক, তিনি 30 মাইলে তো গেছেন, আপনি যাননি, তাহলে আমরা ধরে নেবো কি ক্ষেত্রে দূরত্ব কত? 30 মাইল। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে দেখো গতিবেগ কত হচ্ছে। প্রথমে কি লেখা আছে? 6 ঘন্টায় 30 মাইল যায় লেখা আছে না? তাহলে কি লিখবো? লিখবো যে স্রোতের অনুকূলে, না ভাষা কি দেওয়া আছে? ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধরো দেখো যে স্রোতের অনুকূলে যাবার সময়
তার গতি। আচ্ছা, স্রোতের অনুকূলে যাওয়ার সময় তার গতি কি করে বার করবো? কোশ্চেনে কি বলেছে? 6 ঘন্টায় যায় 30 মাইল। আচ্ছা, 6 ঘন্টাটা কি সময়, আর 30 মাইলটা কি দূরত্ব। গতিবেগের সূত্র কি? দূরত্ব বাই সময়। তাই দূরত্ব বাই সময়টা লিখি, দূরত্ব বাই সময়। তাই দূরত্ব কত? 30 মাইল। আর সময় কত? 6 ঘন্টা। ইকুয়াল টু, কাটাকাটি করলে 5, তাহলে 5 মাইল পার ঘন্টা। মা লেখা যাবে, কিন্তু লিখো না, মাইলই লিখো। তুমি ওরকম নাম বানিয়ে দেখাও, তাহলেও চলবে। হয়তো সেই বয়স পর্যন্ত তোমার নামই অত বড় হবে না। যাই হোক, চলে আসি এখানে 5 মাইল পার ঘন্টা। এরপরে আচ্ছা, এরপরে এবারে জিনিস দেখো তো, দেখো স্রোতের অনুকূলে তার যে গতিবেগ ছিল 5 মাইল পার ঘন্টা, সেটা আমরা আগে এক্স ওয়াই তে বার করেছি কিনা? তাহলে কি লিখবো? অতএব প্রথম শর্ত x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ডট ডট দিয়ে 1 নাম্বার সমীকরণ, এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা 1 উপরে। স্রোতের অনুকূলে যাবার সময় তার গতি, ওটা অনুকূল, অনুকূলে আছে। এবং মনে হতে হবে না, লেখো স্রোতের প্রতিকূলে, বিষয়টা ওখানে যাও। স্রোতের প্রতিকূলে যাবার সময় তার গতি। আচ্ছা, এই অঙ্কটা তোমরা যখন করবে একটু ছোট করে করতে পারবে, আমি বলে দিচ্ছি। আমার এখন মনে পড়লো তাই। ফার্স্ট লাইনে এটা হবে। না না, ব্যাপারটা তোমরা এটা করেই করো, এটা করে রাখো, বাড়ি গিয়ে যখন বুঝে যাবা তখন এটা এমনি করতে পারবা। এখন যদি একবারে সমান সমান ওই 30/6 লিখে দিই, বাড়ি গিয়ে বুঝতে পারবো না। এটাই লেখা থাক, পরে করে নিই। আচ্ছা, তাহলে স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় তার গতি। আচ্ছা, স্রোতের প্রতিকূলে যখন তিনি যাচ্ছিল, দেখো তো দূরত্ব বাই সময় ঠিকই হবে। দূরত্ব দেখো 30 মাইলই ছিল, দূরত্ব তো কমেনি। কিন্তু স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় তার টাইম কত লেগেছিল? 10 ঘন্টা। 30 মাইল পাই বাই 10 ঘন্টা, তাহলে কাটাকাটি করলে 3 সমান 3 মাইল পার ঘন্টা। পরীক্ষা কি ঢুকেছো নাকি? ঢুকে নাও। রিতমকে রুমাল দিতে হবে না, তুমি আর রিতম বাড়ি চলে যাও, তাহলে রুমালের প্রয়োজনই পড়বে না। দুজনে এত ফালতু বকছো না, সে আর বলার কথা নেই। আচ্ছা, সাইকেলের তালা পাল্টেছো? ভালো করেছো, সাব্বাস। না না, তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। হ্যাঁ, গজা খাওয়াবো তো। হ্যাঁ, আলু খুব ফেমাস আমার এখানে, ওই অনুকূলের মধ্যে অনেকটা ফেমাস। আরে থাক, অত বলতে হবে না, লেখো। আগে আমার দেওয়ালে লোকের নাম লিখতো, নিজের পারলে লোকের বন্ধুর নাম লিখতো, এখন কবিতা লিখছে, কেউ জ্যামিতি করছে দেওয়ালে। মন খারাপ হলে দেয়াল পড়ে যাওয়া, হাসি হেসে যে বাড়ি চলে যাওয়া। তাহলে কারেক্ট হয়ে গেছে। চৌধুরী গেল কোথায়? ও আচ্ছা, সৌমেন বলতে কোন সৌমেন?
অনেক সময় আছে। ইংলিশ, আচ্ছা বুঝতে পেরেছি। সৌমেন বাবু, এই যে মুছে ফেললাম। অঙ্ক শুরুই হয়নি এখন। আচ্ছা অতএব দ্বিতীয় শর্ত, আচ্ছা দেখো তো আমরা স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় গতিবেগ বার করেছি না 3 মাইল পার ঘন্টা, আর এদিকে এক্স ওয়াই দিয়ে কি বার করেছিলাম, এক্স মাইনাস ওয়াই ছিল। তাহলে এখানে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ডট ডট দিয়ে 2 নাম্বার সমীকরণ। এখন দেখো প্রথমটাই ছিল এক্স প্লাস ওয়াই, দ্বিতীয়টাই আছে এক্স মাইনাস সাথে ওয়াই প্লাস মাইনাস আকারে আছে, ঝামেলা কম। তাই কি লিখবো, 1 নং যোগ 2 নং করে পাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ইকুয়াল টু 3, চেঞ্জ হবে না, ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু 8। তাহলে 2টাকে ওদিকে পাঠিয়ে দিলে 8/2 কাটাকাটি করলে 4, তাহলে x ইকুয়াল টু 4। একটুখানি উত্তর মেলাও তো, দেখো 4 আছে কিনা, মেলাও মেলাও। ওই তো তাহলে ওই তো নৌকার গতিবেগ পেয়ে গেছি 4 মাইল পার ঘন্টা। তাহলে এবার লিখবো অতএব x ইকুয়াল টু 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই সাইডটা মুছে দিলাম। চামচে পেলাম। কঙ্কনা খাতাতে মার্জিন বলে তো কিছু টানতে হয়। মাইল পার ঘন্টা লিখে নাও একক। আদিত্য 1 নাম্বার সমীকরণটা কি লেখা ছিল? হ্যাঁ, তাহলে x এর জায়গায় 4 লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা 4টা এদিকে নিয়ে, হ্যাঁ বা y ইকুয়াল টু 1। তো অতএব আচ্ছা x আমরা কাকে ধরেছিলাম, তো অতএব নৌকার গতিবেগ ইকুয়াল টু 4। হ্যাঁ y ইকুয়াল টু 1 বেরিয়েছে তো। এবং স্রোতের গতি ইকুয়াল টু 1। আচ্ছা এই অঙ্কটা সব থেকে বড় ভুল হওয়ার জায়গা হচ্ছে মাইল পার ঘন্টা। অনেকে মিটার লিখে ফেলে, অনেকে কিমি লিখে ফেলে, মাইলই লিখতে হবে। কিমি মাইল আবার ও ফোন বাজছে, ঠিকই আছি। কি এবার মনে করলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দিচ্ছি। সোমো কথা বলো মায়ের সঙ্গে, কথা বলো। কিছু বলেনি, কথা বললো। বলছি কি বললো? হ্যাঁ আমার ব্যাগের না, বাটির দরকার।
দাও দাও দাও। না এরপরে লেখো, বুকছো কেন, লেখো। লিখছিলাম আবার, ওটা হয়ে গেছে উত্তর। এরপরে হসু দিয়ে উত্তর লিখে নাও। না না ভেঙেছি, লিখতে হবে না। আচ্ছা এরপরে কোনটা বাকি আছে? 20টাই লাস্ট, চলো 20 যাবো দিয়ে, হ্যাঁ বিজ্ঞানে যাবো। এগুলো দেখো 22-এর গুলো দেখো, আমি আর ওই বেশি করে সমাধান তো করাবো না। 22 গুলো যা ঝাপা মুখস্থ রেখে দেবা। হ্যাঁ বলো। হ্যাঁ আগেবার কেন গো, মুখস্থ করে গেলে 1 মার্কে 5 তো পেতে পারবা, মুখস্থ করে মনে রাখতে হবে, মনে তো কিছুই দেখে না, রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ওগুলো ঠিক আছে। এ নাও 20টা। এই কথা না, 20 কোশ্চেনটা। ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি করে কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। আচ্ছা ভালো করে বোঝো তো এই কথাটার মানে কি। দেখো কোশ্চেনে বলেছে যদি তিনি প্রতি বাক্সে 20টি করে কমলা লেবু বেশি রাখতেন তাহলে 3টি বাক্স কম লাগে, মানে এটা কি? যদি রাখতেন, যদি হিসেবে করবো, বাক্স 3টে কমে যাচ্ছে হিসাব রাখবো। এরপরে আবার যদি বলছে, আচ্ছা ঠিক আছে নাও তাই হোক। বলছে আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে। আচ্ছা তাহলে সহজ সমীকরণ গঠন করে ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু কতগুলি বাক্স ছিল লিখি। তাহলে লিখি, কমলা লেবু ছিল x খানা, বাক্স ছিল y খানা। ধরি তার কাছে কমলা লেবু আছে xটি, বাক্স আছে yটি। অতএব প্রতিটি বাক্সে কমলা লেবু রেখেছেন। বলো টোটাল কমলা লেবু x খানা, টোটাল বাক্সের সংখ্যা y খানা, তাহলে একটা বাক্সে কটা কমলা লেবু আছে? হ্যাঁ বলো, ও কি যেটা বললো x টি, তাহলে একটা কমলা লেবু বাক্সের মধ্যে ঢুকে গেল সব। না বলো 20 না, x আর y দিয়ে অ্যান্সার আসবে। টোটাল কমলা লেবু x খানা, টোটাল ঝুড়ি বা বাক্স y খানা, তাহলে প্রত্যেক x বাই y। টোটাল কমলা লেবুর সংখ্যাকে আমরা টোটাল বাক্স সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে x বাই y টি। অতএব প্রথম শর্তানুসারে, দেখো প্রথম শর্তে কি বলেছে, প্রথম শর্তে বলেছে যে যদি প্রত্যেকটি বাক্সে 20টি করে কমলা লেবু বেশি রাখেন, ভালো করে বুঝবা, তাহলে বাক্স সংখ্যা কটা? ওয়াইটা হচ্ছে প্রত্যেকটি বাক্সে কমলা লেবু কটা? এক্স বাই ওয়াইটা। আচ্ছা তাহলে বোঝো, তাহলে টোটাল কমলা লেবুর সংখ্যাকে ভালো করে বুঝবা, টোটাল কমলা লেবুর সংখ্যা তো এক্স, আগে থেকে লিখবা না,
তাকে যদি একটা কমলা লেবু মানে একটা বাক্সে যতগুলো কমলা লেবু আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? ঝুড়ির সংখ্যা বা এই বাক্সের সংখ্যা। কোশ্চেনে বলেছে যে প্রত্যেকটি বাক্সে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখতেন, প্রথমত আগে হিসাব করো বাক্সে কমলা লেবু ছিল কটা? একটা বাক্সে এক্স বাই ওয়াইটা। এখন এর সঙ্গে যদি 20টা কমলা লেবু বেশি চলে যায় হয়েছে, তাহলে বাক্স সংখ্যা টোটালের থেকে কটা কমে যাবে? বাক্স সংখ্যা টোটালের থেকে 3টে কমবে। তার মানে আমি কিন্তু এখানে ভাগ করছিলাম, তাহলে আমি এটা কিন্তু কমলা লেবুর সংখ্যা, কিন্তু ইকুয়াল টু দিয়ে যেটা বার করে কোশ্চেনে যেটা বলেছে বাক্স সংখ্যা 3খানা কমছে, তার মানে এখানে কমলা লেবুর সংখ্যা দিয়ে আমাকে বাক্সের সংখ্যা বার করতে হবে, তাই তো? তাহলে টোটাল কমলা লেবুকে একটা বাস্কের কমলা লেবু দিয়ে যদি ভাগ করে তাহলে কি পাবো? বাস্ক সংখ্যা। আমি উদাহরণ দিয়ে বলি, মনে করো টোটাল কমলা লেবু আছে 100টা হয়েছে, আর একটা বাক্সের মধ্যে কমলা লেবু থাকে হচ্ছে 10টা, তাহলে বাস্ক সংখ্যা কত? 10টা। তাহলে আমাদের কাছে টোটাল কমলা লেবু ছিল এক্স খানা, প্রত্যেকটা বাক্সে কমলা লেবু রাখবো কত? আগের যেটা নর্মালি ছিল তার থেকে 20খানা বেশি। তাহলে টোটাল কমলা লেবুকে একটা বাক্সে কমলা লেবু দিয়ে ভাগ করলাম, তাহলে পাবো কি? বর্তমান বাক্স সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভদ্রভাবে সাজিয়ে লিখি। বাই চিহ্ন সমান সমানের লেভেলে হবে, উপরে এক্স নিচে এক্স বাই ওয়াই প্লাস 20। আচ্ছা এটা কি সমীকরণ করে দেবো নাকি ভাঙাচোরা করতে হবে? আচ্ছা বা এক্স উপরে আছে, এক্স উপরেই থাক, নিচেরটা হিসাব করি। দেখো নিচের এখানে লসাগু ওয়াই হবে, উপরে এক্স আছে এক্স বসে যাবে। দেখো 20-র নিচে কেউ নেই মানে কি লসাগু দিয়ে 20 গুণ, তাহলে 20 ওয়াই হয়ে যাবে, ব্র্যাকেট বন্ধ, ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। বা পরের লাইনে দেখো এখানে তো যোগ যা করার হয়ে গেছে, আর তো কিছু করার নেই, উল্টে দেবো। তাহলে এক্স যেমন ছিল তেমনই থাকবে, এটা সাইডে এসে উল্টে যাবে, তাহলে ওয়াই বাই এক্স প্লাস 20y ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। দেখো তো ভালো করে, এক্স টা সাইডে আছে গুণ আকারে, তার মানে উপরের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে ওখানে আছে কত? এক্স ওয়াই। আর এই নিচের জিনিসটাকে এদিকে নিয়ে চলে গেলে গুণ আকারে চলে যাবে, ওয়াই মাইনাস 3 ছিল থাকবে, সঙ্গে এক্স প্লাস 20 টা দিকে চলে আসবে, হয়ে গেল। আচ্ছা এবার যেটা করবো এখানে গুণ করে দেবো, তাহলে এখন নন্দিতা বলবে যে ওয়াই দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করলে কত হবে? একটা একটা করে গুণ হবে, ওয়াই আর এখানকার এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস চিহ্ন ওয়াই আর এখানকার 20y, হ্যাঁ ওয়াই আর 20y গুণ করলে কত? 20y স্কোয়ার। এটা গুণ আকারে আছে। আচ্ছা মাইনাস 3 দিয়ে এক্স গুণ করলে মাইনাস 3x, মাইনাস 3 দিয়ে 20y গুণ করলে মাইনাস 3 × 60y। আচ্ছা বা এক্স ওয়াই, আচ্ছা এইখানকার, আচ্ছা ওটা না করে নর্মাল সংখ্যা তো এখানে নেই, এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে নিই। দাদা পরের লাইনটা কি করে দেখে নে না। আচ্ছা এখানে যা কিছু আছে সম্পূর্ণ জিনিসটাকে আমরা বাঁদিকে নিয়ে নিই, তাহলে কি হবে? স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার তাহলে হবে, ঠিক আছে। তাহলে লিখি এইভাবে যে 0 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 20y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 60y। এবার এই যে এক্স ওয়াই এদিকে ছিল এদিকে নিয়ে চলে এলাম, মাইনাস এক্স ওয়াই, সামনের প্লাস এক্স ওয়াই আর পেছনের মাইনাস এক্স ওয়াই কেটে যাবে। এবার মাঝখানে তাহলে পড়ে থাকলো যে কি হয়েছে শুনতে পেলাম না, করতেও পারে, তালা দিয়ে আসতে হবে। একবার অসুবিধা হলে দেখে কি নেবে দিনের বেলা, হ্যাঁ চেলা চামুন। এই সাইডটা মুছে দিলাম, ছোট হয়েছে তো। হ্যাঁ এই একটা ভালো কাজ করবো, অবশ্যই রেডি করবো।
বাড়িতে বসে পুলিশে বলবে অবশ্যই এড়িয়ে চলে আসো। আচ্ছা দেখো 20y² - 3x + 60y। প্রশ্ন হচ্ছে যে লেখাটা বন্ধ করে জায়গাটা বুঝতে হবে, ভালো করে শোনো। তোমাদের অধ্যায় বইয়ের উপরে দেখো অধ্যায়ের নাম লেখা আছে, কি নাম লেখা আছে দেখো, লেখা আছে যে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। কোশ্চেন হচ্ছে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি আমরা গ্রাফের আকারে আঁকি তাহলে আমরা একটা রেখা পাবো, একটা রেখা পাবো। এই জন্য এটাকে বলে কি রৈখিক সহ রৈখিক সমীকরণ। আচ্ছা চল দুই চল বিশিষ্ট বলেছে না, চল কটা আছে, একটা এক্স একটা ওয়াই। আচ্ছা এখানে স্কোয়ার আছে না, রৈখিক সমীকরণে কখনো স্কোয়ার থাকবে না। তার প্রশ্ন হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর না, কোনো ভুল নেই, এটাকে ওই স্কোয়ার তোলা যাবে। কি করে তুলবো ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে চিনতে। পদ কটা আছে, তিনটে পদ আছে। প্রথম পদে কি আছে, স্কোয়ার আছে। আচ্ছা তো তাহলে এখন এই জায়গাটায় করবোটা কি, দেখো একটা সূত্র ছিল ক্লাস 7-এ প্রথমবার পড়েছিলে, যে x + a * x + b = x² + a + b * x + ab। এই সূত্রটার নাম হচ্ছে মধ্য সহগ পদ্ধতি, ইংরেজিতে মিডিল টার্ম, তাই তো? দেখো তো এই স্ট্রাকচারে আছে কিনা, আছে। আচ্ছা নেই না, আছে মাইনাস কি কি এবি লাস্ট, এবির জায়গায় 60y আছে, ওখানে এবির জায়গায় 60y আছে। আচ্ছা এবার দেখো তো এখানে কত আছে 20, এখানে কত আছে 60, সেটা থেকে কি আনতে হবে, ও আচ্ছা এখানে স্ট্রাকচারে সাজাতে হবে। স্কোয়ার কাট আছে, y² আছে না, তাহলে মাঝখানে ওয়াইটাকে আনতে হবে। তাহলে এভাবে লিখবো, বা 20y² - 60y - 3x = 0। মানে যার মাথায় স্কোয়ার থাকে সেটাই তো মাঝখানে থাকবে চলরাশি হিসেবে এখানে। আচ্ছা এবারকার নিয়মটা, এর পরের লাইনের নিয়ম কি, ফার্স্টের সহগ আর লাস্টের সহগ গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 20 × 3 মানে হচ্ছে 60, 20 × 3 মানে কত 60 হচ্ছে। আচ্ছা এবার বলো এই 60 থেকে, ভালো করে শুনবা, এখানে কি চিহ্ন আছে, মানে 60 থেকে মাইনাস পদ্ধতিতে কোনোভাবে কি 60 আনা সম্ভব, ভাবো ভাবো, 60 থেকে বিয়োগ পদ্ধতিতে 60 আনা সম্ভব না, ভাবো ভাবো একটুখানি, আমি একটু ভাবি। আরে আমি বলছি দেখো 60 থেকে কত হয়, 60 থেকে 60 হয়, 60 এলো, কিন্তু 60 থেকে একবার দিলে 59 হয়, তাহলে 60 আসছে না, তাই তো? আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে এর পরবর্তীতে অঙ্কটা করলে সমস্যা আছে, এই জন্য আর না এগোনোই ভালো। আপাতত এখানেই থাক, এর দুটো অঙ্ক দেখছি বাড়িতে। না খাতাটা ওই হ্যাঁ বাড়ি কাছে লেখো, হ্যাঁ ঠিক আছে বলো। তো এখন বাকি আছে 1 ঘন্টা। হ্যাঁ গজা খাওয়ার জন্য রেডি। আচ্ছা নাও, বাড়ি কাজ হচ্ছে রিভিশন করতে হবে। আচ্ছা আগের দিনের বাড়ি কাজ কি দেওয়া ছিল গো, 10 থেকে 15 মধ্যে কটা অঙ্ক আছে, 4টে তো, ওই তো ঠিক আছে। কি কি আছে গো, 17। তাহলে পেজ নাম্বার 69 এর 10 থেকে এগুলো প্র্যাকটিস করবা, পড়া হবে ওই তো।
17 অঙ্কটা সহজ আছে, করে নিন। আমি করতে দেবো একটা। করতে দাও, বলবো। ও তুমি কি বলবা, বলবা কিছু? কিছু বলতে চাও? কি বলতে চাও? আদিত্য তোমার মনের কথা জানে না। হ্যাঁ দাদা, আচ্ছা তাহলে আগামী ক্লাসে হচ্ছে এই দুটো অঙ্ক আর 21 গুলো শেষ করবো, আর 22 গুলো একটু মুখস্থ করো না, আর না, আর 20 সময় আছে। আচ্ছা, ভৌত বিজ্ঞানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা শেষ হয়েছে, শব্দ কিছু কোশ্চেন বাকি আছে। কি বাকি আছে গো? ও মানে হ্যাঁ, পড়া নেওয়াটা বাকি আছে। আগামী ক্লাসে মানে কালকে সকালে পরীক্ষাটা নেবো, তাহলে ওটা মিটে যাবে। জীবন বিজ্ঞানের কোশ্চেন দিয়েছি কিসে? হ্যাঁ, পুরো বই শর্ট কোশ্চেন দেবো। এই শুনতে পেলাম না ওর কোশ্চেন, একটু দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের প্রথম পরীক্ষার ক্ষেত্রে একটা অধ্যায় না দুটো অধ্যায় করানো হয়নি? ও তো ওই ওই অধ্যায়ের কোশ্চেন দেবো, হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, পুরো বই পরীক্ষা হতো, পড়াবো তো, কোশ্চেন তো আমাদের রেডি আছে, হিন্ট করা আছে, মজা খাওয়াবো না। লাইফ চেঞ্জ হবে এবার। ছুটি দিয়ে তারপরে দিও, আগেই কেন? না না, আমি মনে করে দেবো, যাও। আচ্ছা আজকে ওই জীবন বিজ্ঞানে একটু বাচ্চাদের জিনিসপত্র পড়বো। আচ্ছা জীবন বিজ্ঞানের কোশ্চেন কি কেউ এনেছো? মাত্র কটা কোশ্চেন আছে দেখো তো। আচ্ছা এখানে 169টার মধ্যে 130 খানা কোশ্চেন তোমাদের আগে পড়া হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং মানে 130 পর পর না, মাঝে মাঝে। আমি বলছি তো তোমাদের আগে পড়া হয়ে গেছে এই জায়গাটা। আজ তো নতুন তালা কিনেছো না? খাওয়ানি সবাইকে, তো নতুন জিনিস কিনলে খাওয়ানো উচিত। আমি কিনিনি তো, সে তো দাদা দিয়ে। তাই তুমি আবার কৃষ্ণগর চলে যাও, টাকা দাও। এই না শোনো, সবার প্রথমে পরিবেশ ও সম্পদ, তার প্রশ্ন হচ্ছে যে পরিবেশে কি জিনিস থাকে, ছুটির সময় বলবো আবার, হ্যাঁ এখন আগে পড়িনি। শোনো, প্রথমত পরিবেশের সম্পদের মধ্যে সবার প্রথমে যেটা, আচ্ছা এটা আমাদের লাস্ট অধ্যায়, এর আগে সব পড়েছিলাম তো, প্রথম পরীক্ষাতে জীবন বিজ্ঞান কেউ পাচ্ছিল না তো, ওকে প্রথমে পাচ্ছিল, ঠিক আছে। শোনো, প্রথমত পরিবেশ কাকে বলে, আগে ছোটবেলায় কি পড়েছো, আমরা চারিপাশে যা কিছু দেখতে পাই ও সব পরিবেশের অন্তর্গত, ওই এবার কিন্তু এটা বললে হবে না, বলতে হবে যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, ভালো করে শুনবা, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। মানে হচ্ছে কোন জীব তার চারিপাশের যা কিছু থাকে তার সঙ্গে যে সম্পর্ক গঠন করে তাকে আমরা কি বলি একত্রে পরিবেশ। আচ্ছা, এবার পরিবেশের মধ্যে সবার প্রথম যে টপিকটা দিয়ে তার নাম হচ্ছে বাস্তুবিদ্যা এবং বাস্তুবিদ্যার সংগঠন, বাস্তুবিদ্যার ইংরেজি ইকোলজি। আচ্ছা, সবার প্রথমে বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। পাগোটাও ওটাও হ্যাঁ। আচ্ছা, কোন বিজ্ঞানী ইকোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তুবিদ্যা বলতে কি বোঝো? একটু আগে যেটা বললাম, পরিবেশের বিভিন্ন জীব এবং তাদের মধ্যে পরিবেশের, তাদের চারপাশের পরিবেশ এবং তাদের অন্তর্ভুক্ত জীবেদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াকে বলছে বাস্তুতন্ত্র। আচ্ছা, বাস্তুবিদ্যা, সরি বাস্তুবিদ্যা। আচ্ছা একটা কথা বলো তো, আগে বাস্তুতন্ত্র পড়েছো না ছোটবেলায়?
বাস্তুতন্ত্রের উদাহরণ কি? একটা মাঠের বাস্তুতন্ত্র কি? ঘাস সূর্য থেকে আলো সংগ্রহ করে ক্লোরোপ্লাস্টের সাহায্যে খাবার দাবার বানাচ্ছে, তাই ওটাকে বলছে উৎপাদক। ঘাস খেয়েছে, ছাগল খেয়ে নিচ্ছে, তাহলে ছাগল হচ্ছে ওটাই তো পড়ছি, ওই হচ্ছে পড়া। আচ্ছা এরপরে, হ্যাঁ এবার ছাগলকে হরিণ, ছাগলকে না না ঘাসকে হরিণ খাচ্ছে, আবার ছাগলকে হরিণকে একসঙ্গে কে খাচ্ছে? বাঘ খেয়ে নিচ্ছে। বাঘ না, এই যে খাদ্য জাল তৈরি হচ্ছে জানি তো, এই ঘাস ফড়িং দিয়ে শুরু করে নি, জানি তো, ওটাই মস্ত আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, কি ব্যাপার? ও তাও ভালো, ঠিক আছে। এরপরে আচ্ছা, ইংরেজিতে বাস্তুবিদ্যার নাম কি? ইকোলজি। ইকোলজির কয়টা ভাগ আছে? দুটো। একটা হচ্ছে অট ইকোলজি, একটা হচ্ছে সিন ইকোলজি। অট ইকোলজি মানে কি? যখন কোন নির্দিষ্ট প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়া আলোচনা করবো তখন সেটাকে বলবো কি? অট ইকোলজি। মানে মনে করো একটা পুকুরের, না পুকুর বলে বুঝতে পারবে না, মনে করো একটা ঘাস জমিতে, যেটা চোখে দেখা যায় আমি বলবো না, শোনো, একটা ঘাস জমিতে ব্যাঙের ভূমিকা কি সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটাকে আমরা কি বলবো? অট ইকোলজি। এখন ঘাস জমিতে গিয়ে ব্যাঙ দেখতে গিয়ে দেখলাম হরিণও আছে, ঘাস ফড়িংও আছে, সবাইকে নিয়ে যখন আলোচনা করব সেটাকে আমরা কি বলবো? সিন ইকোলজি। তাহলে অট ইকোলজি মানে কি? কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীবের সঙ্গে আন্তঃক্রিয়ার কথা বলবো, সেটা হচ্ছে অট ইকোলজি। আর ওই অট ইকোলজি দেখতে গিয়ে যেসব জিনিসপত্র সিন হচ্ছে, অন্যান্য মানুষ মানে অন্যান্য জীব সবাইকে, আচ্ছা স্নেহা একটু উঠে দাঁড়াও তো দেখি কেমন পারো, উঠে দাঁড়াও। ও দেখাবে না তো, ওই জন্যই উঠে দাও, উঠে দাঁড়াও, দেখো সব দেখতে হবে। বই আনোনি কেন? দুটো বই আনতে বললাম, একটা বই আনো, দেখতে হবে না, শুধু শোনো তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে সিনেমা যদি বুঝতে পেরেছো, এরপরে একক জীবস্তর। একক কিছু না, দেখো সংজ্ঞা মুখস্থ রাখলে যদি সাধারণ জিনিস ক্লিয়ার থাকে পরবর্তীতে পারবো, নতুবা পারবো না। সংজ্ঞা তো ফার্স্টে পড়তেই হবে, তারপরে বাকি জিনিস। আচ্ছা একক জীবস্তর কি বলছে দেখো, জীব হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক একক, মানে বাস্তুতন্ত্র মানে জীব যদি না থাকে বাস্তুতন্ত্র গঠিত হবে না। উদাহরণ দিই, মনে করো আমি একটা বাড়িতে একটা কাঁচের বয়ামের মধ্যে কিছু মাটি দিলাম, মাটি দেওয়ার পর ওর মধ্যে কটা ঘাসের বীজ ছিটিয়ে দিলাম, দিয়ে ওর উপরে ওই জল টল দিয়ে একটু ফুটো করে দিলাম, ফুটো বলতে মাটির উপরে না, ঢাকনা বন্ধ করে সূর্যের আলোতে ছুঁয়ে দিলাম, 2 দিন পরে ঘাস জন্মালো, 1-2 মাস পরে ঘাস হলুদ হয়ে মরে গেল, ঘাস কেউ খেলোই না। মানে কি ঘাস ছাড়া এখানে অন্য কোনো জীবই নেই, তাহলে কি বাস্তুতন্ত্র হবে কি হবে না? হবে না। তাহলে বাস্তুতন্ত্রে কিন্তু জীব থাকতে হবে, আর জীব হচ্ছে বাস্তুতন্ত্রের একক। এরপরে আমি বলতে চাই না কিছু, আমরা ঘাসের জায়গায় অন্যান্য গাছও ব্যবহার করতে পারতাম, যে গাছের কন্দ মাটির তলায় হয় পরিবেশের সঙ্গে সম্পর্ক রেখে জীবের গঠন, শারীরবৃত্ত, আচরণ, বিচার এবং অভিযোজনগত পরিবর্তন ঘটে একক জীবস্তরে। মানে মনে করো আমাদের এখানে যে কুকুরগুলো থাকে, দেখবা যে হয় কি তাদের শরীরের লোমগুলো বড় সাইজের হয় না, ঘন হয় না, কিন্তু সেম কুকুর যদি দার্জিলিং এ গিয়ে দেখো, সেই কুকুরের গায়ে কি প্রচুর বড় বড় লোম থাকে। এটা কেন ঘটলো? আবহাওয়ার জন্য। সেটাই বলছে, এটা কি বলছে, এই ঘটনাগুলো জীবের একক স্তরে ঘটে। আচ্ছা এরপরে এই ঘটার কারণগুলো কি? পরিবেশের গঠন, পরিবেশে কত সময় ধরে আলো পাচ্ছে, কত তাপমাত্রা থাকছে, কেমন বৃষ্টি হচ্ছে ইত্যাদি। তার প্রথমে আলো বলেছে, আলো জীবের বিশেষ করে উদ্ভিদের জীবন ধারণের প্রধান সূত্র। আচ্ছা যদি আলো না থাকতো কি হতো? জীব জগৎ সৃষ্টি হতো না। কেন হতো না? আলো না থাকলে উদ্ভিদ খাবার বানাতে পারতো না, উদ্ভিদ না বানালে কোনো প্রাণী পেতো না, প্রাণী না পেলে উদ্ভিদ কি বা করতো। যাই হোক, চলে আসছে 127 পাতায়। আচ্ছা এই আলোর সাধারণ ভূমিকাটা তোমরা জানো, এবার একটু অ্যাডভান্সে আসো। তাও বলেছে যে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো উজ্জ্বল আলোতে জন্মায়, হিসাব মতো অনেকটা। এই শোনো, কিছু কিছু উদ্ভিদ আছে যারা উজ্জ্বল আলোতে জন্মায়, একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি? সূর্যমুখী। সূর্যমুখী সূর্যমুখী কি নাম বলতো? হেলিওফাইট। কেন হেলিওফাইট? ব্যাপারটা হচ্ছে সূর্য যেদিকে, মনে করো সকালবেলা সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে, তাহলে সূর্যের তাপ বাড়ে মানে মোটামুটি তোমাকে 10টার দিকে,
তাই মোটামুটি পূর্ব দিকে থাকে। সূর্যমুখী ফুলও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিজের মুখ ঘুরিয়ে নেয়, মানে যেদিকে সূর্য থাকে সেদিকে সূর্যমুখী ফুল দেখা যায়। এখন গরমকালে সূর্য আছে মাথায়, তুমি বলছো ঘোরাচ্ছে না তো, তাহলে মাথার উপরে থাকলে ঘোরাবে কেন? যখন এক সাইড থেকে অন্য সাইডে যাবে। আচ্ছা আমাদের দেশে কিন্তু এটা ভালো দেখা যায় না, আমাদের দেশে এটা ভালো দেখা যায় না। হ্যাঁ, আমাদের দেশে সূর্যমুখী কোন সময় হয়, শীতকালে না গরমকালে? গরমকালে হয় আমি যত জানি। না, সূর্যমুখী হচ্ছে শীতকালে হয়। যাই হোক, যখনই হোক আমাদের এখানে সূর্য ম্যাক্সিমাম মাথার উপরে থাকে, ওই জন্য ঘোরানোর প্যাটার্নটা ভালো বোঝা যায়। একটুখানি দূরে থাকি। আচ্ছা এরপরে, এরপরে বলো, মনে করো কোনো একটা উদ্ভিদ আছে যেটা মনে করো পাহাড়ি অঞ্চল না, মরুভূমি অঞ্চলে আছে, তাহলে তার পাতাগুলো কেমন হবে, কাঁটার মতো হবে, তাহলে তাদের বলবো ক্যাকটাস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপরে হচ্ছে কি, তারা জল বাঁচানোর চেষ্টা করবে, তাহলে তাদের শরীর কেমন থাকবে, মিউসিলেস যুক্ত, মানে ক্যাকটাসের পাতা যদি থাকে দেখবো মোটা মোটা হয়, মোমের আবরণ থাকে, লিগনিন থাকে ইত্যাদি। হ্যাঁ, না না, কিছু ক্যাকটাসে গুটিয়ে কাটার মতো শক্ত হয়ে যায়, কিছু উদ্ভিদে পাতা বের হয় কিন্তু সেগুলো মোটা মোটা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের দীর্ঘ দিনের প্রয়োজন, মানে দিনের বেলা সূর্যের আলো প্রয়োজন, সেসব উদ্ভিদকে কি বলে, আচ্ছা দীর্ঘ দিবাদৈর্ঘ্যের উদ্ভিদ হয়ে গেল। আচ্ছা এটা আছে কি, যেগুলো বেড়ে ওঠার জন্য কম আলোর প্রয়োজন হয় তাদের কি বলে, রস্য দিবা উদ্ভিদ। উদাহরণ কি, যেমন গরমকালে যে সবজিগুলো হয়, উদাহরণ দিতে পারো কি, পটল, ভেন্ডি হয়ে গেল। আচ্ছা 2 নাম্বার দীর্ঘদিবা হয়ে গেল। রস্য দিবা কি, শীতকালে যেগুলো হয়, শীতকালে যেমন ডালিয়া হলো, কাশফুল, এটা শীতকাল না, কাশফুল, না না কাশফুল না, আর বলো শীতকালে সবজি কি হয়, গাজর পাওয়া যায়, মূলো পাওয়া যায় ইত্যাদি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। তুমি বলো তো ফুলকপি কি ফুলকপি গাছের ফুল নাকি না? ফুলকপি গাছের ফুল নয়। ফুলকপি বাড়িতে কোনদিন লাগাবা, দেখবে যে ফুলকপি মাথা যেটা থাকে না, বা বাজারেও পাওয়া যায়, দেখবে কিছুদিন ফুলকপি হয়ে গেলে কেমন একটা মাথাগুলো ছেড়ে ছেড়ে যায়, ডান্ডিগুলো বেরিয়ে আসতে শুরু করে, ডান্ডিগুলো যেই বেরিয়ে আসে উপর দিয়ে ফুল বেরোতে শুরু করে, ওর মধ্যে আবার বীজ হয়, সর্ষে গাছে বলে ফুটা ফুলকপি। হ্যাঁ টেস্ট থাকে না। যাই হোক, এবার চলেছে আর্দ্রতা। আচ্ছা আর্দ্রতার বিষয়টা হচ্ছে, যখন বাতাসে বৃষ্টি হচ্ছে, মানে যখন বৃষ্টি হচ্ছে বাতাসে আর্দ্রতা বেশি না কম, একটা বলবা তো। আচ্ছা ওটা শীতকালে চলে আসেন, শীতকালে বাতাসে আর্দ্রতা থাকে না বলে আমাদের ত্বক ফেটে যায়, মানে ত্বক থেকে আর্দ্রতা বাতাসে চলে যায়, এজন্য আমাদের ত্বকে কি লাগাতে হয়, তৈলাক্ত পদার্থ কিছু, তাই তো। আচ্ছা কিন্তু বর্ষাকালে বাতাসে আর্দ্রতা থাকে কি থাকে না, বেশি থাকে। আচ্ছা এরপরে প্রাণীদের ক্ষেত্রে আর্দ্রতার প্রভাব দেখা যায়, যেমন হচ্ছে সিলভার ফিশ, এটা কোনো মাছের নাম না। দেখবা যে আলমারির মধ্যে যখন জামা প্যান্ট তুলে দেওয়া হয় বা বইপত্র অনেকদিন পরিষ্কার করা না হলে, এবার যে চকচকে এক ধরনের পোকা ওর মধ্যে থাকে, ছোট ছোট, বড় সাইজের না, ছোট ছোট, ওদেরকে কি বললাম হচ্ছে, কেউ কিছু ডাকলো, ডাকেনি, সিলভার ফিশ, ওই নাম হচ্ছে কি বই পোকা, ওর নাম হচ্ছে বইয়ের পোকা, বইয়ের পাতাগুলো ফুটো ফুটো করে দেয় খেয়ে খেয়ে। আচ্ছা আরেকটা, যারা যারা রান্নাঘরে কোনোদিন গিয়েছে বা রান্না বান্না করেছো, তো ময়দা বর্ষাকালে অনেকদিন ধুয়ে দিলে কারণ গোটা গোটা হয়ে যায়, ওর মধ্যে পোকা হয়ে যায়, শুভ পোকা মতো। আচ্ছা হ্যাঁ, যদি যদি না চালা হয়, মানে ঢাললাম জল দিয়ে মেখে নিলাম, তো সুন্দর মাখা হয়ে গেল, কোনো কথা নেই। কিন্তু যে চালা হয়, চালার পর দেখা যায় কি সুন্দর সুন্দর পোকা কিলবিল কিলবিল করছে। ও প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার, ভালো। আচ্ছা ওর নাম আছে কি বলতো, ট্রাইবোলিয়াম। এরপরে তাপমাত্রা, বলতো অধিক তাপমাত্রায় থাকা একটা প্রাণীর নাম বলো, অধিক তাপমাত্রা মানে মরুভূমিতে থাকবে, উট, র্যাডেল স্নেক ইত্যাদি। আচ্ছা এরপরে কি বলো, অণুজীব তো সব জায়গায়, অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়া এমন মাত্র যে লাভার মধ্যে থাকে, ও সব জায়গায় থাকতে পারে, মানে একদম লাভার মধ্যে না, একটু আশেপাশে আর কি। আচ্ছা অত গরমে থাকে না,
রিসার্চ তো হয়নি অত ভেতরে এখন। সূর্যের মধ্যে থাকার জায়গা নেই, খাদ্য বস্তু নেই সূর্যের মধ্যে। আচ্ছা তাপমাত্রায় চলে আসি, বহুত টাইম, চ্যাপ্টার মানে অনেকটা হয়ে যাবে। আচ্ছা তাপমাত্রার মধ্যে বলতো কিছু কিছু প্রাণী আছে যারা উচ্চ তাপমাত্রায় বসবাস করতে পারে, তাদের আমরা কি বলবো? মেগাথার্সম, সরি মেগাথার্মস, মেগাথার্মস, আসলে মেগাথার্মস। আচ্ছা আবার কিছু কিছু প্রাণী আছে যারা নিম্ন তাপমাত্রায় থাকতে পারে, যেমন যাদের নাম হচ্ছে কি হেকিস্টোথার্মস, হেকিস্টো। এবার বিদেশি নাম তো এরকম। আচ্ছা হেকিস্টোথার্মস কি উত্তর মেরুতে কে থাকে? মেরু ভাল্লুক। পেঙ্গুইন দক্ষিণ মেরুতে থাকে। মজার বিষয় হচ্ছে কি পেঙ্গুইন কোনোদিন মেরু ভাল্লুক দেখেনি, মেরু ভাল্লুক কোনোদিন পেঙ্গুইন দেখেনি, কারণ এই মেরু ভাল্লুক উপরে থাকে উত্তর মেরুতে, আর আন্টার্কটিকায় কে থাকে? পেঙ্গুইন থাকে। যদি পেঙ্গুইনকে হ্যাঁ এটা একটা বিষয়। আচ্ছা কার্টুন গুলোতে দেখবে যে বরফের দেশে পেঙ্গুইনও থাকছে, মেরু ভাল্লুকও থাকছে, কিন্তু আসলে থাকে হ্যাঁ সিলও থাকে। আচ্ছা 128-এ চলে আসো, পেজ নাম্বার। বলতো গরমের দেশে যে সকল প্রাণী থাকে তারা কি গরম ঘুমে যায় কি যায় না? এগুলো এস্টিভেশন। আর শীতের দেশে যে প্রাণীগুলো থাকে তাদের প্রচন্ড শীতে শীত ঘুমে চলে যায়, নন এস্টিভেশন না। শীত ঘুমের নাম কি? হাইবারনেশন, হাইবারনেশন। আচ্ছা এরপরে চলে আসি বৃদ্ধি। ব্যাপারটা যে কিছু কিছু উদ্ভিদ আছে যারা উচ্চ তাপমাত্রা ও অতি নিম্ন তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। যেমন দেখো উদ্ভিদের বৃদ্ধি কখন হবে বা যে কোনো একটা জীবের বৃদ্ধি কখন হবে? তাপমাত্রা যদি নিয়ন্ত্রিত না থাকে। যেমন মনে করো উদ্ভিদ বর্ষাকালে বেশি বৃদ্ধি পায় না শীতকালে বেশি বৃদ্ধি পায়? বর্ষাকালে। কেন বর্ষাকালে বেশি বৃদ্ধি পায়? বর্ষাকালে দেখো প্রথমত জল পায় বেশি করে, 2 নাম্বার কি জল ছাড়ার সুযোগ পায়, মানে শারীরবৃত্তীয় ক্রিয়া বেশি হচ্ছে, এই জন্য বর্ষাকালে উদ্ভিদ বেশি বৃদ্ধি পায়। কিন্তু শীতকালে উদ্ভিদ বেশি বৃদ্ধি পায় না। হয়েছে? এবার চলে আসি বিপাকে চলে আসি, বিপাক। আচ্ছা জীবদের যে সমস্ত উৎসেচক আছে বিপাকে সাহায্য করছে, সেই উৎসেচক গুলির প্রভাবের ফলে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। আচ্ছা এরপর চলে আসি পপুলেশন স্তর, মানে কোন একটা বাস্তুতন্ত্রের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জীব বসবাস করে। যেমন সারা ভারতবর্ষে যদি একটা বাস্তুতন্ত্র হয় তার মধ্যে প্রায় 150 কোটি মানুষ বসবাস করছে, এই জন্যই বলে প্রায়। আচ্ছা পপুলেশন কাকে বলে? দেখো বলছে একই স্থানে বসবাসকারী এবং একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুব নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে। আচ্ছা জিনের আদান প্রদান মানে প্রজনন হয়, নতুন বাচ্চা কাচ্চা হয়। আচ্ছা তাদেরকে বলছে পপুলেশন। মানে মনে করো আমাদের পাড়ার মধ্যে 20খানা কুকুর আছে, তাহলে কিছু কুকুর দেশ মানে নেড়িকুত্তা হতে পারে, কিছু কুকুর বিদেশ থেকে কিনে আনা হতে পারে। কুকুর মানে কুকুর যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারে, এটাই বলেছে। জিনের আদান প্রদান মানে ওইটুকু। তাহলে জিনের আদা মানে কি? জিন বেচে কেনা করছে, 2 টাকা দিচ্ছে আমার জিন নিল, ও 4 টাকা দিল ওর জিন নিলাম, কোরআন জন্য না। আচ্ছা এবার শোনো, এর ব্যাপারটা হচ্ছে বাস্তুতন্ত্রের একটা প্রবলেম আছে। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বইতে ম্যাক্সিমাম যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ওডামের সংজ্ঞা, বিজ্ঞানী ওডাম। এবার হচ্ছে বাস্তুতন্ত্র সম্পর্কিত অনেক রিসার্চার আছে, সবাই বিখ্যাত, সবাই নিজের নিজের মত প্রকাশ করেছে। এখন তোমাদের বইতে যেটা থাকবে যেটাই লিখবা, একটা লিখলেই যথেষ্ট। ওডাম লিখতে হবে না, জাস্ট মনে রাখবা। তোমাদের বইতে ওডাম আছে? এই বই সেম বই না আলাদা? ও আচ্ছা আচ্ছা এবার চলে আসে পপুলেশন বৃদ্ধির নিয়ম। আচ্ছা বেসিক হিসাব পপুলেশন আমি কি বললাম একটু আগে? পপুলেশন মানে জনসংখ্যা। বলো তো দেব, তুমি না, ও মনে করো কোন এলাকার জনসংখ্যা বৃদ্ধি হলো, তাহলে বৃদ্ধি আচ্ছা ঠিক আছে বৃদ্ধি হওয়ার আগে কোন এলাকার জনসংখ্যা নিয়ন্ত্রিত হয় কি করে? দেখো জীব এর দুটো বৈশিষ্ট্য আছে, জীব জন্মায় আর জীব মরে। ক্লিয়ার? তাহলে পপুলেশন বৃদ্ধি বা হ্রাস নিয়ন্ত্রিত হবে দুটো জিনিসের উপরে, জন্ম আর মৃত্যু। মনে করো 50খানা জীব জন্মালো আজকের দিনে 5খানা জীব মরলো, তাহলে অল টোটাল কটা বাড়লো? 45টা। তাহলে জীবের পপুলেশন বাড়ছে না কমছে? ও তার মানে মৃত্যু হারের থেকে যদি জন্ম হার বেড়ে যায় তাহলে পপুলেশন বাড়বে। উল্টো ঘটনা করোনার সময় হিসাব করি আমরা। করোনার সময় কি হলো? মানুষ জন্ম, আচ্ছা করোনার সময় যদি আমাদের প্রোডাকশন বেশি হয়েছে, মানুষ মরেছে কম, আলাদা। করোনার সময় মানুষ সব থেকে কম মরেছে, আজকের দিনে করোনার থেকে বেশি মানুষ মরেছে। আজকে কত তারিখ? গান্ধীজির জন্মদিনে, মানে ওই উপলক্ষে বলা উচিত না যদিও। কেন বলতো? রাস্তায় যে এত গাড়ি চলছে, এত ট্রেন চলছে, কোন ট্রেন কোথায় উল্টে গেছে সারা ভারতে,
কোন মানুষ ধাক্কা খেয়ে মরে গেছে, কে সুইসাইড করে নিয়েছে, এই কারণে প্রচুর মানুষ মরে গেছে। কিন্তু করোনার সময় সবাই একটা চিন্তায় ছিল, আগে বেঁচে তো নেই, তারপরে সুইসাইড করবো। আগে বেঁচে নি করোনা থেকে, তাহলে তখন করোনার সময় সবাই বাড়িতে চুপচাপ বসেছিল, রাস্তায় কেউ বেরোয়নি, গাড়ি ঘোড়া চলেনি, মরেনি কেউ। কিন্তু যাদের প্রোডাকশন হওয়ার কথা ছিল, নতুন জন্মানোর কথা, তারা তো আর ওটা চেপে রাখতে পারছে না, তারা হসপিটালে গিয়ে সেটা নতুন জন্ম হয়েছিল, ওই সময় জন্ম রেজন বেশি ছিল। হ্যাঁ, ওই সব বাচ্চা মারাও গেছে অবশ্যই, চাই ওটা আলোচনার বিষয় না। আচ্ছা, এবার একটা কথা বলো তো, মনে করো কোনো এক সময়, কোনো এক বছরে বা টাইমে যে মৃত্যু হার বেড়ে গেল, মনে করো 500টা জীব মারা গেল, 200খানা জীব জন্মালো, তাহলে মরলো বেশি না জন্মালো বেশি? তাহলে জনসংখ্যা কমবে না বাড়বে? মরে গেল তো বেশি, তাহলে বাড়লো কি করে? কমলো। মরে গেলে বাড়বে কি করে? আচ্ছা, এবার চলে আসি যে, এবার বইতে আসে পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলী। 1 নম্বর বলছে জন্মহার, বলছে কি পপুলেশনের প্রজাতির সদস্যরা যে হারে সন্ততি জন্ম দেয় তাকে বলে ন্যাটালিটি বা জন্মহার, ইংরেজিতে ন্যাটালিটি, বাংলায় জন্মহার। আচ্ছা, আমি একটু বিশেষ বক্তব্য রাখতে চাই তোমাদের কাছে। আমাদের বাথরুমের যে দরজাটা না প্লাস্টিকের, ভালো করে শুনবা। তা হয়েছে কি, ওখানে গিয়ে দরজা নিয়ে তোমরা যে যুদ্ধ করো, ওই প্লাস্টিকের দরজা সহ্য করতে না পারে চিৎকারিটাই খুলে গেছিল আগের দিন। এখন কেউ আপদকালীন পরিস্থিতিতে যদি ওখানে যায়, এখন সে চিন্তা করবে যে কি করব, দরজা ধরবো নাকি নিজের কাজ করবো। এই কারণে আমার মতে যে কোনো একজনকে দেওয়া সব থেকে বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন, আমি জানি তোমরা করো না, তবে একজনা করেই যাও। একজনা তো তোমরা দুজনা না, একজনা করে যাও। হ্যাঁ হ্যাঁ, আজকে আর হবে না, আমি বিশ্বাস, আমার তাই মনে হয়। যাও 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 যাও, একজনা করে যাও, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তুমি যে কাজ করতে যাচ্ছ কোনো সমস্যা হবে না, তুমি চলে যাও, যাও। দুজনে গেলে সমস্যা কি, একজনের লাইট বন্ধ করে দেবে, একজনের সুইচে চাপ মারবে আর বন্ধ করবে, কেউ দরজায় বাড়ি মারবে, তার থেকে একা যাও, কোনো ঝামেলা নেই। আচ্ছা নাও, জন্মহারে চলে আসি। এই জন্মহারে গাণিতিক রূপ আছে, কথা না, গাণিতিক রূপ আছে, দেখো নিচের দিকে, দেখো লেখা আছে জন্মহার নিম্নলিখিত সূত্রের দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল টি বাই টি। এখানে পরিষ্কার বলে দিচ্ছি, দেখো এন মানে জন্মহার, ক্যাপিটাল এন মানে জন্মহার, স্মল এন মানে হচ্ছে স্মল এন ডি মানে কি নতুন যে জন্মেছে, এবং টি মানে কি টাইম। আচ্ছা, জন্মহার দেবকুমার, তুমি কিন্তু ওখানে ভালো ছিলে, এখানে যে বকছো বেশি। কার বই? তোমার কি 3জনাই বই আনো নেই? তা একটা বই মিডিলে রাখো, ওর বই টেনে টানছো কেন? কি হলো, বই ভাড়া দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আবার কি সবার। আচ্ছা, এটা যে মৃত্যু হার একইভাবে। আচ্ছা, এটা ভালো করে শুনবা, এই যে একটা কথা বলো তো, জন্ম হার অথবা মৃত্যু হার এটা নির্দিষ্ট টাইমের সময় হবে না আজীবন কালের জন্য হবে? আমরা যখন ক্যালকুলেশন করবো নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে তো করবো। আমি বলি উদাহরণ হিসেবে, মনে করো 2000, এটা কত সাল? 24 সাল। 2024 সালে আজকে কত তারিখ? 2 অক্টোবর। 2 অক্টোবর তো, তাহলে আমি আজকে সারা ভারতবর্ষের জনগণনা হিসাব করে দেখলাম 150 কোটি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, হিসাব তো আজকে একদিনও তো বেরোবে না, আজকে আমি ডাটা কালেকশন করলাম, ভারতের এতগুলো রাজ্য, এতগুলো জেলা, এতগুলো গ্রাম, এতগুলো পঞ্চায়েত সব আছে, সব ডাটা ক্যালকুলেট করতে 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 1 বছর লেগে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে 1 বছরের মধ্যে নতুন প্রোডাকশন হয়েছে, কিছু মানুষ মরেও গেছে, তাহলে সেই হিসাবটা তো আমরা পাচ্ছি না। এই জন্য সবসময় গণনা কত বছর অন্তর অন্তর করা হয়? 11 বছর অন্তর অন্তর করা হয় জনগণনা। বিগত অনেক বছর ধরে অবশ্য হয়নি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কি হয়, মনে করো জনগণনা করতে করতে 11 বছর লেগে গেল। অনেক বড় দেশ না আমাদের, ছোট দেশ না।
মানে আমাদের দেশকে অনেক সময় বলে না সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করে, কলকাতায় যত লোক আছে সিঙ্গাপুরে তত লোক নেই, তুলনা করে ওরা। হ্যাঁ 129 পাতায় চলে আসে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, আমরা ক্যালকুলেশন যেটা শিখবো সেটা সবসময় আদর্শ বাস্তুতন্ত্রের ব্যাপার দেখেছে। আদর্শ বাস্তুতান্ত্রিক সংস্থায় কোন পপুলেশন থেকে সবচেয়ে কম যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে তাকে পোটেনশিয়াল মর্টালিটি বলে। মানে মনে করো আমরা একটা ক্যালকুলেশন করছি যে আমাদের পপুলেশনে 100 জন ব্যক্তি আছে, তাদের থেকে মানুষ মরতে পারে খুব জোর 5টা, তাহলে এটাকে আমরা কি বললাম, এটা হচ্ছে আদর্শ। এই কন্ডিশনটাকে কি বলবো, আদর্শ। মানে তখন কোনো করোনা আসেনি, কেউ অ্যাক্সিডেন্টে মরেনি, সাধারণভাবে মৃত্যু হয়েছে, এটাকে বলবো কি আদর্শ মৃত্যু, পোটেনশিয়াল। কিন্তু মনে করো বাই চান্স হঠাৎ করে মনে করো ট্রেন লাইনে বসে বসে কেউ খেলা দেখছিল, মাঠে খেলা হচ্ছে, ট্রেন এসে চুমু খেয়ে চলে গেল, এবার 150 জন মানুষ মরে গেল। তাহলে এখন বলতে হবে যে সেক্ষেত্রে সেই যে ঘটনাটা করলো মানুষ মরেছে, মর্টালিটি বাড়লো না কমলো, বাড়লো, কিন্তু কিন্তু সেটা কি আদর্শ হলো, সেটা আমাদের ক্যালকুলেশন অবশ্যই থাকবে না। এটাকে বলা হচ্ছে কি যখন আদর্শ ক্যালকুলেশন আমরা করব মর্টালিটি নিয়ে, সেটাকে আমরা কি বলবো, পোটেনশিয়াল মর্টালিটি। আর বাস্তুতন্ত্রের তথ্য কালেকশন করার পরে যেটা আমি খাতা কলমে কষবো সেটাকে আমরা কি বলবো, প্রকৃত মর্টালিটি বা ইকোলজিক্যাল মর্টালিটি। আচ্ছা এর গাণিতিক রূপ আছে পড়ে রাখবা, ন্যাটালিটি বনাম মর্টালিটি। আচ্ছা বলছে কি পপুলেশনের চরিত্র, এই যে চরিত্রের কথাটা চলে এসছে, এবং প্রকৃতি নির্ধারণের পরস্পর বিপরীত দুটি প্রাকৃতিক শর্ত হলো ন্যাটালিটি আর মর্টালিটি। আচ্ছা আরেকটা বিষয় আছে, পপুলেশনের মানে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে না কমবে সেটা নির্ভর করে ইভেন্টের উপরে। উদাহরণ দিই, মনে করো আমাদের এখানে যে দুর্গাপুজো হচ্ছে আর দুর্গাপুজোর পরে ঈদ চলে আসে, আমরা হিন্দু আর মুসলিম নিয়ে আলোচনা করছি, দেখা যাবে কি দুর্গাপুজোর মানে দিওয়ালি যদি বলি, দীপাবলি ওই সময়টাই ঈদ হয় আর আমাদের দীপাবলি হয়, ধরে নাও হয় কি বিদেশ থেকে যারা বাইরে চলে যায়, যারা ব্যাঙ্গালোরে যায় সেখান থেকে সবাই চলে আসে। মনে করো আমাদের সারা দিকনগরে মনে করো 100 জন মানুষ আছে, ভারতবর্ষ আমি বেশি বলছি না, অ্যাকচুয়াল ক্যালকুলেশন অনেক বড়। তাহলে 100 জনের মধ্যে 10-20 জন কি করে, মনে করো 50 জন ছেলে 50 জন মেয়ে, বাচ্চা কাচ্চা নেই ধরে নাও, তাহলে কি করে যখন পুজো শেষ হয়ে যায় ম্যাক্সিমাম কি করে বাইরে চলে যায়, মনে করো 20 জন বাইরে চলে গেল, 20টা ছেলে বা মেয়ে চলে গেল, তাহলে এখন পপুলেশন আছে কজন, 80 জন হয়ে গেল। কিন্তু যেই পুজো চলে আসবে সামনের বছরে সবাই ফিরে চলে আসবে না, তাহলে এখানে মানুষ মরলেও না, মানুষ জন্মালেও না, কিন্তু বাহ্যিক কারণে কোনো না কোনো কারণে পপুলেশনের গ্রোথ হলো কি হলো না, হলো। তাহলে এটাকে বলা হচ্ছে কি পরিযান। কি বলা হচ্ছে, পরিযান। পরিযান শব্দ তোমরা আগে শুনেছো কি শীতকালে, পরিযায়ী। শীতকালে উত্তর মেরুতে যে জীবগুলো থাকে পাখি বা কচ্ছপ, তারা কি করে সমুদ্রের তলা দিয়ে আসে। তুমি তুমি ভাবছো যে কচ্ছপকে হেলাফেলা করছে, এক একটা কচ্ছপ 300 থেকে 500 বছর, কখনো 1500 বছর বাঁচে। কচ্ছপের লাইফ অনেক বড়। হ্যাঁ সুতরাং মানে দেখো ওদের মধ্যে যে বড় বৃদ্ধ যে কচ্ছপ গুলো হয়, সেই কচ্ছপ গুলো ছোট ছোট কচ্ছপদের রাস্তা শেখায়, বুঝতে পেরেছো, ওরা ডাইভ মারে ফার্স্টে যেমন আসো আসো, ওদের পেছন পেছন চলে আর কি জলের তলাতে। হ্যাঁ ওদের একটা মানে বেসিক যে স্পিড, ওরা তো রকেটের মতো যায় না, বেসিক স্পিডে যায়। আর এবার বলি 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে অ্যাকুরেট জায়গায় পৌঁছায় কি করে, কিছু একটা জিপিএস থাকা উচিত। ওদের জিপিএস হচ্ছে এই সরি সারা পৃথিবীর একটা চুম্বক আছে, পৃথিবীর চুম্বক ক্ষেত্র, উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে চুম্বক বলরেখা আছে, চুম্বক বলরেখা ধরে ধরে পাখির উপর দিয়ে চলে আসে আর সমুদ্রের নিচে জীবেরা ভেতর দিয়ে চলে আসে, নাহলে তো রাস্তা হারিয়ে অন্য জায়গায় চলে যেত, তাই না। তাহলে পপুলেশনের পরিযান বুঝতে পারলাম। এবার চলেছি পপুলেশন বিচলন কাকে বলে, মানে জীব এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তর হচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে কি পপুলেশনের বিচলন হলো। আচ্ছা পপুলেশনের বিচলনের শর্ত, আচ্ছা পপুলেশন বৃদ্ধি এখানে অভিবাসনের কথা বলেছে, ঠিক আছে। এবার চলেছি পরিযান 2 ধরনের হয়, ভালো করে শুনবা, পরিযান 2 ধরনের হয়। মনে করো দুটো এলাকা আছে, একটা দিগনগর একটা কলকাতা। দিগনগরে 100 জন মানুষ ছিল, কলকাতাতেও 100 জন মানুষ ছিল। এখন দিগনগর গ্রাম, কলকাতা হচ্ছে শহর, দিগনগরে দুর্গাপুজো হয়, কলকাতাতেও দুর্গাপুজো হয়, হয়ে গেল। এখন মনে করো দিগনগরে দুর্গাপুজো শেষ হওয়ার পর 20 জন মানুষ কলকাতায় চলে গেল, কিন্তু কলকাতা থেকে দিগনগরে আসার কোনো চান্স নেই, তাহলে কলকাতায় 100 জনের ছিল, 20 জনে চলে গেল, তাহলে ওখানে পপুলেশন গ্রোথ হলো না কমে গেল, গ্রোথ হলো। অন্যদিকে যেই মনে করো পুজো মানে সারা বছর কাজ করার পরে নেক্সট ইয়ারের পুজো এলো, তখন কলকাতায় যারা কাজ করতে গেছিল তারা আবার ফিরে এলো নিজের গ্রামে, তখন গ্রামে যে জনসংখ্যাটা কমে গেছিল আবার ঠিক হয়ে গেল না,
তো এই ঘটনাকে কি বলা হচ্ছে? পপুলেশনের বিচলন। স্থির নয়, পপুলেশন কখনো স্থির নয়। দেখো পরিযান দু ধরনের হয়, একটা হচ্ছে প্রবাসন, একটা হচ্ছে অভিবাসন। প্রবাসন কি? কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমন করা বলা হয় প্রবাসন। এক্ষেত্রে পপুলেশনের আকার হ্রাস পায়। মানে মনে করো আমাদের এখানে কোনো একটা ব্যক্তি আমেরিকাতে চাকরি পেলো, গুগলে বা মাইক্রোসফটে চাকরি পেয়েছে। সে কি করলো? ভারতের থেকে ছেড়ে, বা আমি দিকনগরের কথা বলি, দিকনগর ছেড়ে চলে গেল কোথায়? আমেরিকাতে। তাহলে প্রশ্ন হচ্ছে সে তো পুরোপুরি ট্রান্সফার হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এই ঘটনাকে আমরা কি বলবো? প্রবাসন। 2 নম্বর চলে আসছে অভিবাসন। বলছে কি? কোন অঞ্চলে অন্য অঞ্চলের জীবের আগমন, মানে কলকাতায় দিকনগরের লোকের আগমন, এই ঘটনাকে আমরা কি বলবো? অভিবাসন। কারণ এই ক্ষেত্রে পপুলেশনের আকার বৃদ্ধি পায়, পরবর্তীতে আবার সেটা কিন্তু কমেও যায়, আবার ওই লোক চলে আসবে। প্রবাসন আর অভিবাসন বুঝতে পারলাম। হ্যাঁ, কমিউনিটি স্তর কি বলা হচ্ছে? কমিউনিটি স্তর বলছে কি? কমিউনিটি স্তর হলো আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টি। মানে মনে করো কলকাতাতে মুদিখানার দোকান আছে, তাহলে দিকনগর থেকে যারা কাজ করতে যাবে কলকাতায়, তারা মুদিখানার দোকান থেকে জিনিস কিনবে কি কিনবে না? কিনবে। কলকাতার লোকেরা জানতো যে হ্যাঁ এখানে যে জিনিসপত্র পাওয়া যায় তার দাম এরকম এরকম হয়। দিকনগরের লোক সেটা জানতো না, ওর দোকানে গিয়ে ঝামেলা জিজ্ঞাসা করবে কি করবে না? সবাই ছেলেরা গেছিল, মেয়েরা কেউ যায়নি, শুধু ছেলেরা, অনলি বয়েজ। কারণ মেয়েরা গেলে জিজ্ঞাসা করবে টুথপেস্ট 22 টাকা, 20 টাকা নেবে না, এরকমের জন্য। তো যাই বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে কি দোকানদারের সঙ্গে তাদের আন্তঃক্রিয়া হবে কি হবে না? তারা যে অঞ্চলে থাকবে, যে বাড়িতে ভাড়া থাকবে, সেই বাড়ির আশেপাশের লোকের সঙ্গে কথাবার্তা বলবে কি বলবে না? বলবে। এখন মানুষ হলে বলবে, অন্য কিছু হলে বলবে না, তাই না? আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে কি, এই কথা বলো না, কথা বলো না। এই ঘটনাকে বলছে আন্তঃক্রিয়া। ঘটনার নাম আন্তঃক্রিয়া। আচ্ছা, একটি বসতি স্থানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন তৈরি করে তাকে বলা হয় কমিউনিটি। মানে আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, কেউ গায়ে লাগাবো না। আমাদের পাশে, ভারতের পাশে একটা দেশ আছে যার নাম বাংলাদেশ। ভালো করে শুনবা, বাংলাদেশ থেকে, দেখো আমি এখানে কোনো রকম রাজনৈতিক কথা বলতে চাইছি না, অনেক ঘটনা ঘটতে পারে। তা বাংলাদেশ থেকে একটা সময় যখন ভারত ভাগ হয়, মানে বাংলাদেশের সঙ্গে ভাগটা হয়, এদেশ থেকে ওদেশের মানুষ, এদেশের মানুষ কিছু ওদেশে চলে গেছে, ওদেশের মানুষ কিছু এদেশে চলে এসেছে। এখন একটা কথা বলো তো, মনে করো আমাদের পাড়াতে মনে করো 5খানা বাড়ি আছে, হয়ে গেল। তাহলে আমরা এখন বাংলাদেশে ট্রান্সফার হবো। তাহলে বলছে যে আমরা বাংলাদেশে কি 5 জায়গায় গিয়ে থাকবো, না এক জায়গায় থাকার চেষ্টা করবো? তারপর এবার মনে করো আমরা পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় থাকি, বা আমরা পশ্চিমবঙ্গের দিকনগর গ্রামে থাকি। মনে করো আরেকটা গ্রাম আছে, হচ্ছে একটা গ্রামের নাম বলো না দিকনগর বাদে। হ্যাঁ, ভীমপুর। তাই ভীমপুরে মনে করো, সেনপুর বললে, তাই সেনপুরে একটা গ্রাম, তাই সেনপুরে মনে করো 5টা বাড়ি ভারত ছেড়ে বাংলাদেশে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে যাওয়ার পথে ও যদি বলে আমি ভারত থেকে আসছি, তাহলে ওরা 10টা বাড়ি এক জায়গায় থাকবে কি থাকবে না? থাকার চেষ্টা করবে তো, কারণ একতাই বল, তখন মাথায় থাকবে। তো এটাকে বলেছে কি কমিউনিটি। যখন অনেকগুলো পপুলেশন মিলিত হয়ে একটা সংগঠন গঠন করে, সেটাকে আমরা কি বলি? সংগঠন, সরি কমিউনিটি, বা জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায়। খুব ভালো। আচ্ছা, এবার জীব সম্প্রদায়ের মধ্যে দুটো ভাগ আছে, বেসিক দুটো ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ আর হচ্ছে প্রাণী, তাই না? তাহলে উদ্ভিদের কমিউনিটি স্তর গঠন হলে উদ্ভিদ সম্প্রদায়, যদি প্রাণীদের কমিউনিটি স্তর গঠন হয় তাহলে বলবো কি প্রাণী সম্প্রদায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে অনুজীব সম্প্রদায়, তাই না? ছুটি করে মনে করো ল্যাক্টোব্যাসিলাস চলে গেল বাংলাদেশে, হতেই পারে, কারো বাড়িতে ছানার কারবার আছে এইভাবে। আচ্ছা, কমিউনিটি স্তরে গজাও আছে। একটা দোকানে মনে করো 1 কেজি গজা পড়ে আছে। এবার ভালো করে শুনবা, এবার শুনবা ভালো করে। এখন হ্যাঁ, এবার মনে করো 5টা মানুষ একই, মানে একই ধর্মাবলম্বী ধরে নাও, বা একই সম্প্রদায়ের, মনে করো আমরা 2রা অক্টোবর ভালো করে পালন করবো। তাহলে এক গাদা মানুষ এই গজা খেতে চাই, এবার কথা বলতে গজা খাওয়া খাওয়া নিয়ে কামড়া কামড়ি বাঁধবে, তাহলে এটা কি প্রতিযোগিতা তৈরি হলো। তাহলে কমিউনিটির মধ্যে কি হয়? প্রতিযোগিতা হয়। আচ্ছা, প্রতিযোগিতা 2 ধরনের হতে পারে, ধনাত্মক আর ঋণাত্মক। হ্যালো, না পারমিতা 4:30টার সময় ছুটি হবে। আচ্ছা, এই পারমিতাকে দাও তো। কানের ভিতরে হাত ঢুকিয়ে কঙ্কনার কান কেটে লাগেনি বা? এই শোনো, আচ্ছা প্রতিযোগিতার কথাই আসি।
ব্যাপারটা হচ্ছে যে দেখো প্রতিযোগিতা অনেকগুলো বিষয় নিয়েই হয়। আমরা যদি কুকুর নিয়ে আলোচনা করি তাহলে খুব ভালো হবে। দেখো যখন পাড়ার মধ্যে কুকুর, দেখো মনে করো কুকুরটা বেশ সবাই জানে এই কারণে, আর ওকে বললে কেউ খারাপ ভাববে না। সবার মধ্যে মনে করো পাড়ায় যদি অনেকগুলো কুকুর নতুন চলে আসে, সব কটা কুকুর কি করে খাবার নিয়ে মারামারি করবে, খাদ্য নিয়ে প্রতিযোগিতা হবে। 2 নম্বর মনে করো আমার বাড়িতে একটা কুকুর শুয়ে থাকবে, 4টে কুকুর শুতে আসছে, তার মানে আশ্রয় নিয়ে ঝামেলা বাঁধবে। 3 নাম্বার এই যে মাস চলছে, যাই মাসের কথা বাদ দিলাম, নতুন বংশ বিস্তারের সময় প্রজনন নিয়ে ঝামেলা বাঁধবে। আমি এই জন্য কুকুর বললাম। মানে না না আমি কুকুর না, মানে যে কোনো প্রাণী গোষ্ঠী থেকে কিন্তু তাই হয়, ঠিক আছে। তাহলে জীব গোষ্ঠীর মধ্যে কোন কোন বিষয় নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে? খাদ্য, আশ্রয় আর প্রজনন, এগুলো নিয়ে। আচ্ছা এবার চলে আসি যে এছাড়াও, কেটে দিয়েছে তো, খুলতে হবে কষ্ট করে। আচ্ছা এরপরে তাও বলো। সবাই কি আশায় আছে আজ গজা খাবে? বলো তো, এই তুমি বলো। ধরো ধরো কোনো ব্যক্তিকে 0খানা গজা দেওয়া হলো, সেই গজা তোমাকে দেওয়া হলো, ওকে না দিয়ে, তা তুমি কটা গজা পেলে? হ্যাঁ এটা হচ্ছে আজকের ক্যালকুলেশন। আচ্ছা এরপরে এই শোনো, প্রতিযোগিতা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, হচ্ছে। আচ্ছা কখনো কখনো যদি প্রতিযোগিতা হয়, তাহলে একটা কথা বলতো, যদি প্রতিযোগিতা হয় তাহলে এটা জীব গোষ্ঠীর পক্ষে ভালো না খারাপ? ধরো কুকুরে কুকুরে কামড়াকামড়ি করছে, মারামারি করে মরে যাবে, খারাপ ঘটনা। এই ঘটনাকে বলছে ঋণাত্মক। কি বলছে এটাকে? ঋণাত্মক। এটার আন্তঃক্রিয়া 2 ধরনের হয়, একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। এরপরে পেজলটাও 130 পাতায় চলে আসো, না যতটা হয় আর কি। দাদা গান্ধীজি মরার আগে বলে গেছিল যে আমার জন্মদিনে গজা খাওয়া। গান্ধীজি তো হঠাৎ করে মরে গেছিল, গান্ধীজি হঠাৎ করে মরে গেছিল। আচ্ছা ঠিক আছে, খাদ্য খাদক সম্পর্কে চলে আসি। ওই সেই সেম গল্প, খাদ্য খাদক সম্পর্ক মানে হচ্ছে, ও আচ্ছা কথা বলো তো, মনে করো উদ্ভিদ সূর্যালোক থেকে সংগ্রহ করলো ঘাস, তাহলে ঘাস সূর্যালোক থেকে আলো সংগ্রহ করে খাদ্য তৈরি করলো। আচ্ছা সেই ঘাস খেয়ে বেঁচে আছে ব্যাং, তাহলে বলতে হচ্ছে, বা ঘাস ফড়িং, ব্যাং ব্যাং ঘাস খায় না? আচ্ছা তাহলে ঘাস ফড়িং খায়, তাহলে ঘাস ফড়িং খায়। তাহলে একটা কথা বলো তো, এক্ষেত্রে ঘাসের ক্ষতি হলো না ঘাস ফড়িং এর লাভ হলো? প্রথমত ঘাসকে চিবিয়ে খেয়ে নিল, ঘাসের ক্ষতি, কিন্তু যে খেলো তার তো লাভ হলো। তার মানে কি একটা ঘটনা ঋণাত্মক, একটা ঘটনা ধনাত্মক, তাহলে এটা হচ্ছে কি ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া। আচ্ছা 2 নাম্বার পরজীবিতা। আচ্ছা পরজীবী মানে কি? পরজীবী মানে হচ্ছে উকুনের মতো একটা জীব, যেটা মানুষের মাথায় থাকতে পারে, কুকুরের গায়েও থাকতে পারে। উকুন কি করে? অন্য কোনো জীবের শরীরে শরীরে থেকে, ভালো করে বলো তো, উকুন কি আমাদের কোনো সাহায্য করে? মাথা চুলকাতে সাহায্য কি করে? উকুন বাড়ি, এই দাদা উকুন বাড়ি দেয়, মাথায় বাড়ি আছে ওই জন্য পাগল হয়ে গেছে, মাথায় বাড়ি আছে বলে পাগল হয়ে গেছে, মাথায় বাড়ি মেরেছে পাগল হয়ে গেছে। এই জন্য পরজীবীতে আসি। তাহলে পরজীবীরা আচ্ছা দুটো পরজীবীর কথা বলি। দেখো কিছু কিছু পরজীবী শরীরের ভেতরে থাকে, তার নাম কি বলবো? অন্ত পরজীবী। কিছু কিছু পরজীবী শরীরের উপরে থাকে, তাদের কি বলবো? হ্যাঁ বহি পরজীবী। আচ্ছা সঞ্চারী বলবে একটা অন্ত পরজীবী, যেটা আমাদের শরীরের ভেতরে থাকে, হ্যাঁ থাকতে পারে, থাকবে বলে। ইকোলাই পরজীবী না, ফিতা কৃমি, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি ইত্যাদি ইত্যাদি। এই শোনো, কৃমি আমাদের শরীরের ভেতরে থাকে, তাহলে অন্ত পরজীবী। তা কৃমি আমাদের কোনো সাহায্য করে? আমরা যা খাবার দাবার খাই সেগুলো তো খাই, নিজে খাওয়ার পরে যে বর্জ্য পদার্থ গুলো তৈরি করে সেটা আমাদের পেট খারাপ করে আবার, তাহলে কি কৃমি আমাদের ক্ষতি করছে। 2 নাম্বার উকুন হচ্ছে আমাদের শরীরের উপরের অংশে থাকে, এটা বহিঃপরজীবী, এটা আমাদের শরীরে ক্ষতি করে, কোনো লাভ ঘটায় না। তাহলে এক্ষেত্রে যে আন্তঃক্রিয়া ঘটলো, এখানে কারোর লাভ হচ্ছে কি হচ্ছে না?
তাহলে এটা হচ্ছে কোথায়, কার লাভ হচ্ছে? দাদা হ্যাঁ কলেজে বিকেলে তার লাভ হবে, আমি খাবো, আমাদের লাভ হবে। আচ্ছা এবার শোনো, তাহলে এই ক্ষেত্রে এই কথা না, তাহলে পরজীবীর লাভ তো হচ্ছে, তাহলে এই আন্তঃক্রিয়াটা কেমন হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, প্লাস মাইনাস অন্তঃক্রিয়া। আচ্ছা এবারে স্বর্ণলতায় চলে আসি, বলো তো চুমকির স্বর্ণলতা দেখতে কেমন হয়? ও বললেই না, ও শোনো, ও মুখে হ্যাঁ বলে না, কিছু তো বলবা। লাল নীল হলুদ সবুজ কেমন হয়? আচ্ছা চুমকি বাড়িতে চিল্লাই, ও আচ্ছা এখানে ঠান্ডা হয়ে গেছে, স্কুলে কেউ চিল্লাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সারাদিন গল্প করে, ও দেখেছো কত খবর, কিন্তু এখানে সাউন্ড বেরোচ্ছে না। ও আচ্ছা ঠিক, এই যে আওয়াজ বেরোচ্ছে এবারে দেখো। আচ্ছা এরপরে আচ্ছা বলো তো স্বর্ণলতা কোথায় থাকে, তুমি বলো তো স্বর্ণলতা কোথায় থাকে? কেউ এসছে? কে এসছে? মেয়ে এসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়া আছে একটু পরে। এই সৌম বলো, স্বর্ণলতা একটা গাছের উপরে, ওদের তো মূল নেই পাতাও নেই, গাছ থেকে বুঝি সংগ্রহ করে, প্রশ্ন হচ্ছে এখানে কারোর কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে পুরোটাই? কারোর লাভ হচ্ছে না, কার লাভ হচ্ছে? গাছের ক্ষতি, বলছে গাছকে ছাওয়া দিচ্ছে। স্বর্ণলতা, ওটাই তো বলছি, স্বর্ণলতার লাভ হচ্ছে গাছের ক্ষতি না, এক্ষেত্রে আন্তঃক্রিয়াটা তাহলে কেমন, এক্ষেত্রে আন্তঃক্রিয়াটা তেমন, তাহলে এক্ষেত্রে আন্তঃক্রিয়া একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা এরপরে চলে আসি সহযোগিতা। আচ্ছা সহযোগিতার ওখানে একটা কথা লিখে নাও তো, মিথজীবিতা, ডি নাম্বার পয়েন্টে সহযোগিতা লেখা আছে না, ওর সাইডে লিখে নাও মিথজীবিতা, হেডিং এ লিখে নাও মিথজীবিতা। ও তুমি পেনটা ফেলে দিলে, তাই? মিথজীবিতা ঠিক আছে, বইতে লেখা আছে, বলি যে দীর্ঘ হয়। হ্যাঁ সহযোগিতা সাইডে লিখে রাখো মিথজীবিতা, আর কিছু না, যাতে পরে মনে পড়ে আর কি, লেখা নিচে সঙ্গে সঙ্গে লেখা আছে। আচ্ছা মিথজীবিতায় চলে আসি, মনে করো একই জায়গায় বসবাস করছে দুটো জীব, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে গরু আর বক, গরু আর বক। দেখো যে মাঠে যে গরুগুলো চড়ে বেড়ায়, ওর বক দেখবো ওর পিঠের উপরে বসে পড়ে। হ্যাঁ এবার গরুর গায়ে যে পোকামাকড় গুলো থাকে বা উকুন গুলো থাকে, সেগুলো বক খেয়ে নেয়। এবার কথা বলো তো, উকুন নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে গরু আর বক নিয়ে। তাহলে গরু বককে খাবার প্রদান করছে, বক গরুকে শান্তি প্রদান করছে, তাহলে প্রশ্ন হচ্ছে কি দুজনেরই লাভ হচ্ছে না, তাহলে আন্তঃক্রিয়াটা কেমন, প্লাস প্লাস। 2 নাম্বার, মনে করো হচ্ছে অ্যাজোলা, এই অ্যাজোলা, অ্যাজোলা কোন কাজে ব্যবহৃত হয়? ধান খেতে, ঠিক। অ্যাজোলা হচ্ছে এক ধরনের পানা, মানে কচুরি পানা যেমন অ্যাজোলা ছোট ছোট পানা হয়। অ্যাজোলার পাতার মধ্যে কত রকম থাকে, ওর মধ্যে এক ধরনের একটা শৈবাল থাকে, শৈবাল মানে শ্যাওলা। আচ্ছা শ্যাওলার মূল বৈশিষ্ট্য কি? শ্যাওলা পরিবেশ থেকে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ, সরি নাইট্রোজেন সংগ্রহণ করে। তুমি ছোটবেলায় মাকে প্রথমে গজা বলে ডেকেছিলে? আচ্ছা এরপরে শোনো, এবার শোনো, তাহলে প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে গরু আর বক নিজেকে সাহায্য করছে না, তাহলে মনে করো যখন কোন দুটো জীব সহাবস্থানে থেকে পরস্পরকে সহযোগিতা করে, তখন সেটাকে আমরা কি বলবো, মিথজীবিতা বা সহযোগিতা। ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা এখানে আচ্ছা আরেকটা জিনিস, এই কথা না কথা না, আরেকটা মিথজীবিতা আছে, শৈবাল আর ছত্রাকের মিথজীবিতা।
এটাকে কি বলা হয়? লাইকেন। সুপুরি গাছে দেখবো এক ধরনের চাকা চাকা গোল গোল হয়, সবুজ আবো নীল, সবুজ আবো সাদা হয়, সবুজ আবো সাদা হয়। তা সাদা অংশটা কি অংশ? ছত্রাকের অংশ। নিচের নীল অংশটা শৈবালের অংশ। নীলচে সবুজ এরকম, যাই হোক। হ্যাঁ, তাহলে এখানে সবুজ অংশটা কি করে? প্রথমত সালোক সংশ্লেষ করতে পারে, পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। এদিকে ছত্রাক কি করে? পরিবেশের থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে, ভেজা ভেজা রাখা জায়গাটাকে। এর ফলে দুটো একসঙ্গে বসবাস করতে পারে। এর ফলে এদেরকে কি বলা হচ্ছে? লাইকেন। একসঙ্গে বসবাস করতে আলাদা একটা নাম দেওয়া হচ্ছে, যার নাম কি? লাইকেন। আচ্ছা, আর একটা মিথজীবীর নাম তোমরা জানো? মটর গাছের মূলে কে থাকে? রাইজোবিয়াম। রাইজোবিয়াম অর্বুদ তৈরি করে, যেটা মটর গাছে নাইট্রোজেন প্রদান করে। 131 পাতায় চলে আসো। সহযোগিতা দুই ধরনের হয়, একটা হচ্ছে বাধ্যতামূলক, মানে ওইভাবে থাকা ছাড়া ওরা বাঁচতেই পারবে না। 2 নম্বর যে স্বেচ্ছাগত, নিজের ইচ্ছা হলো হলো, নাহলে না হলো। উদাহরণ হিসেবে চলে আসি লাইকেন আর ছত্রাক। ভালো করে শোনো, একটু আগে যেটা বললাম, ছত্রাক আর লাইকেন একসঙ্গে থাকতে থাকতে এমন হয়ে গেছে যে লাইকেন আর লাইকেনের মধ্যে থাকা যে ছত্রাক, ওরা পৃথক ভাবে থাকতে পারবে না। কারণ ওই যে ছত্রাক আর লাইকেন থাকে কোথায়? গাছের গায়ে থাকে। এবার ছত্রাক গাছের গায়ে জন্মাতে পারে ঠিকই, কিন্তু সে তো লাইকেনের সাহায্যে সেই পুষ্টি সংগ্রহ করতে পারবে না। অন্যদিকে শৈবাল গাছের গায়ে হতে পারে, কিন্তু গাছ তো সারা জীবন বেঁচে থাকবে না। এই কারণে হচ্ছে কি, একটা জীবগোষ্ঠী আমরা পেলাম যেটা লাইকেন, যেটা ছত্রাক আর শৈবালের মিতজীবিতার মাধ্যমে তৈরি হয়, কিন্তু তারা পৃথক ভাবে বসবাস করতে পারে না। এদেরকে আমরা কি বলছি? বাধ্যতামূলক সহাবস্থান, মানে সহাবস্থানে না থাকলে শেষ হবেই না। 2 নম্বর চলে আসে কি? স্বেচ্ছাগত। যেমন চলে আসি হাঙরের, হাঙর, হাঙর মানে তিমি মাছ, বড় সাইজের হয়, অনেক বড় সাইজের। হাঙর মানে তিমি মাছ। হাঙর মানে বজা ভাবে বড় কিছু বলতে। হাঙর আর তিমি একই। হ্যাঁ, তাই তো আমি তো ভেবে দেখিনি কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ও, সবাই জানে। হ্যাঁ, হাঙর আলাদা, তিমি আলাদা। আমি হাঙরের কথা বলছি। আচ্ছা, তিমিতেও হয়। ব্যাপারটা হচ্ছে কি, হাঙরের গায়ে মানে মানে হ্যাঁ, পেটের তলদেশে আর কি এক ধরনের চোষক মাছ থাকে। চোষক মাছগুলো কেমন বলতো? জিপিএস এর মতো। চোষক মাছ কি করে? যেখানে খাবার দাবার পাওয়া যাবে সেই লোকেশন খুঁজে এনে হাঙর মাছকে ওখানে মানে সেই অনুভূতি প্রদান করে। হাঙর মাছ সেই অনুযায়ী যায়, মনে করো শিকারকে ধরে মেরে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যে চোষক মাছ খুঁজে দিল তার লাভ কি হলো? চোষক মাছ সেখানে যে ছিটে ফোটা খাবার থাকে সেটা খেয়ে বেঁচে থাকে, এবং হাঙরের গায়ে যদি কোনো পরজীবী লেগে থাকে সেটাকে খেয়ে বেঁচে থাকে। তাই চোষক মাছ হাঙরকে সাহায্য করছে কি করছে না? করছে। এখন চোষক মাছের যদি ইচ্ছা বললো এই হাঙরকে ছেড়ে আমি অন্য হাঙরের কাছেও যেতে পারি, বা নিজের মতো থাকতে পারি, তাহলে এক্ষেত্রে সেটা স্বেচ্ছায় থাকছে। স্বেচ্ছায় থাকছে তো, তাহলে এটাকে কি বলা হচ্ছে? স্বেচ্ছাগত সহাবস্থান, তাই তো? ওই যে হারমিটার, সাগর কুসুম ইত্যাদি। আরো হয়, গরু আর গোবক হয়। গরুর মতো ঘুরতে পারে, গরুর পিঠে শালিকও বসতে পারে, গরুর পিঠে কাকও বসতে পারে, আবার কাক গন্ডারের পিঠে কেউ বসতে পারে, বক গন্ডারের। এটা তো স্বেচ্ছাগত হলো। আদিত্য বুঝলে থাক। বাস্তুতান্ত্রিক স্তর। তুমি কিন্তু বাস্তুতান্ত্রিক স্তর জানো তো? দেব ওই একটা কথাই বলবে, খাও। ওর খাওয়া দিয়ে ওয়াশ শুরু হয়। ও ফ্যান, ওগুলো অটোগ্রাফ দাও, অটোগ্রাফ দাও। বসে বল না। থ্যাংক ইউ। আচ্ছা, বাস্তুতান্ত্রিক স্তরে চলে আসি। এই শোনো, 4:30 পর্যন্ত যেটুকুনি পড়ানো সেটুকুনি হবে। আরে গলার রেস বলে তো কিছু থাকে মানুষের, বুঝে যাচ্ছি তখন থেকে। এই দাঁড়াও দাদা, সৌভিকদের চাবি দিতে বললো। আচ্ছা, সৌভিকদের চাবি দিচ্ছে। চলে গেল, তার চাবিটা নিয়ে যাবে। প্রীতম চলে এসছেন? তোমরা কি সবাই চলে এসছো?
ও তো আমাদের এখনই ছুটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর উপরে যেতে হবে না, উপরেই বসবো। ও ঘরে যেতে হবে না, উপরেই বসবো। উপরে যেতে হবে না, উপরেই বলবা। তাহলে এই সরো তো, আচ্ছা। হ্যাঁ দাদা, হ্যাঁ লাস্টে দাঁড়িয়ে তো আমাদের এই ঘরটা ঝাড় দিতে হবে, তাহলে গজা খাবো। আমি কিছু বলতে চাই না। আচ্ছা শোনো, বাস্তুতন্ত্রের স্তরে চলে আসি। এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে বাস্তুতন্ত্রে কতগুলো ঘটনা ঘটে, ভালো করে শুনবে এই কথা না। শোনো, বাস্তুতন্ত্রের স্তরের বিষয়টা তোমরা জানো। বাস্তুতন্ত্রে সবার প্রথমে বাস্তুতন্ত্র যেটা স্টার্ট হয় কোথা থেকে? উদ্ভিদ থেকে, উৎপাদক থেকে। উৎপাদকের পরে উৎপাদককে যে খায় তাকে বলবো প্রাথমিক খাদক। প্রাথমিক খাদককে যে খাবে গৌণ, তারপরে যে খাবে তাকে যে খাবে সর্বোচ্চ খাদক। তাহলে হ্যাঁ, এবার সবার লাস্টে কে যে খাবে, মানে খাবে বলতে কি হ্যাঁ, সেটা হচ্ছে কি বিয়োজন। ঠিক। এবার শোনো, বাস্তুতন্ত্রের শর্তগুলো দু ধরনের। এই বাবু বসো। এই শোনো, বাস্তুতন্ত্রের শর্তগুলো দু ধরনের, একটা জীবজ, একটা অজীবজ। আর প্রথমত অজীবজ নিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে দেখো, মনে করো আলো, বলো তো আলো জীব না জড়? দেখি পারমিতা বলতে পারি কিনা, বলো তো পারমিতা, আলো জীব না জড় বস্তু? আমি আলো বলেছি, জড় বস্তু, ঠিক আছে। আরো অন্যান্য বৈশিষ্ট্য ওই জন্য অ্যাড করা হয়েছে ইত্যাদি। তাই জন্য আলোতে চলে আসি। দেখো ব্যাপারটা হচ্ছে, আলো হচ্ছে যে কোনো বাস্তুতন্ত্রের সঞ্চালিকা শক্তির মূল উপাদান। মানে আলো ছাড়া বাস্তুতন্ত্র চলবেই না। বলছি যে দাঁত খুলে পড়ে গেছে তো, ওই দেখো কুড়িয়ে নি নাও। ক্যামেরায় তো অনেক কিছুই হচ্ছে, কি হচ্ছে না? আচ্ছা দে, এতবার কিন্তু গজা গজা করো না, আস্তে। 2 নম্বর হচ্ছে তাপমাত্রা। আচ্ছা একটা কথা বলো তো, শীতকালে আচ্ছা বাড়িতে ছোলা ভিজিয়ে কেউ খাও নাকি সকালবেলা? ছোলা ভিজিয়ে অঙ্কুরিত করে কে কে খাও, স্প্রাউট করে? খেলাম। আচ্ছা দেখবা যে গরমকালে ছোলা স্প্রাউট 2 দিনে বেরিয়ে যায়, কিন্তু শীতকালে সেটা বেরোতে 3 দিন লাগে। বুঝছো যে কেন? ব্যাপারটা হচ্ছে কি, অঙ্কুরোদ্গমের জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজনীয়তা আছে। শীতকালে তাপমাত্রা কম থাকে বলে কি অঙ্কুরোদ্গমের জন্য বীজের ভেতরে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা ধীরে ধীরে ঘটে। আচ্ছা জলে চলে আসি। বলতো জল ছাড়া কি কোন রকম জীব সংস্থা বাঁচতে পারে কি পারে না? পারবে না। এরপরে বায়ুমণ্ডল ছাড়া কোনো জীব থাকতে পারবে কি পারবে না? বায়ুমণ্ডল ছাড়া থাকতে পারবে। ব্যাকটেরিয়া জল আর অক্সিজেন ছাড়া বাঁচতে পারে ঠিকই, হ্যাঁ এটা হ্যাঁ ব্যাকটেরিয়া থাকতে পারে, কঠিন পরিস্থিতিও থাকতে পারে। আচ্ছা এরপরে এরপরে ও না, এই বায়ুমণ্ডল ছাড়া পারবে না। আচ্ছা কেন আমি বলে দিয়েছি, কেন বলি? ব্যাপারটা হচ্ছে যদি বায়ুমণ্ডল না থাকে, টেম্পারেচার হয় প্রচন্ড হাই হবে, নাই প্রচন্ড লো হবে। এবারে এক্সট্রিম লো লেভেলে চলে এলে ব্যাকটেরিয়া থাকতে পারবে না, আর এক্সট্রিম হাই লেভেলে চলে গেলে ব্যাকটেরিয়া থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মধ্যখানে, মানে এটা টেম্পারেচার। পৃথিবীতে বায়ুমণ্ডল তো চিরকাল আছে, পৃথিবীতে তো আছে। হ্যাঁ, ফার্স্টে তো ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল। এই শোনো, এরপরে বায়ুমণ্ডলের কথা বলি। বায়ুমণ্ডলের মূল উপাদান জীবের বেঁচে থাকার জন্য কি হবে সঞ্চারী? জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের মূল উপাদান কি হবে? তোমার বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের অক্সিজেন, ঠিক। বা আমাদের, তোমার বলা ভুল হয়েছে, আমাদের। ওটাই বলছি, মানে সবার আর কি। আচ্ছা 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হবে, না ছাড়লে কি হবে? উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড পাবে না। এরপর হচ্ছে ভূপ্রাকৃতিক গঠন। মনে করো আমি পাহাড়ের একটা ঢালে বাড়ি বানিয়ে বসে আছি, পরের দিন দেখলাম ধুয়ে চলে গেল, তা বাড়ির সঙ্গে আমিও ধুয়ে চলে যাবো। পাহাড়ে ধস যখন নামে, দেখেছো যদি কোনো কি ভয়ানক ভাবে ধস নামে, ভেঙে যেতে পারে। এটাই কি সমাজে। আমি কি হিং টিং মন্ত্র করছি লক্ষ্মী পুজো? বাহ, এটা ভালো কথা বলেছে। দেরি হচ্ছে না দেবের জন্য, খাই খাই করছে তাই।
তাহলে আজকে হচ্ছে জীবজ না শব্দগুলোটা পড়ি তারপরে ছাড়ি। পড়তে তো বলেই নি, বাড়িতে এসে তো খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, এই শোনো তোমরা হচ্ছে ছেড়ে দাও, শোনো আজকে এটা মানে বইতে দাগ দিয়ে রাখো। 132 পাতায় ছকের উপর পর্যন্ত। শুনে নাও, আগামী ক্লাসে উত্তর খোঁজা যদি টাইম পাও তাহলে খুঁজো। প্রথম কাজ কিন্তু মুখস্থ করা। ভৌত বিজ্ঞানের যে পড়াটা দেওয়া আছে, আগামী ক্লাস কালকে হচ্ছে পড়া আছে। লক্ষ্মীবারেই দেবো। মহলা হয়ে গেছে, এখন তো নারী শক্তি চলছে। তোমরাও তো নারী শক্তি না, তোমরা কিশোরী শক্তি, এখন নারী হতে পারো। মার তো দু একটা পড়বে, দুদিনে দিই দুটো খেবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বারান্দায় চলো, বাচ্চাগুলোকে ঘরে পাঠিয়ে দিই। আচ্ছা দক্ষিণাপত্র গুলো যারা দেবে